নমস্কার, আবার হাজির হলাম আপনাদের জন্য ভালো লাগা গল্প নিয়ে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। সবাইকে অনেক অনেক আন্তরিক ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের গল্প। আপনারা ধারাবাহিকভাবে শুনছেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা ঝড় ও ঝরা পাতা। গল্প পাঠে আমি পবিত্র। তো চলুন শোনা যাক আজকের গল্প ঝড় ও ঝরা পাতা। আজ শুনবেন তৃতীয় অধ্যায়ের শেষ অংশ থেকে। গোপেন দেখতে কুৎসিত, আসলে এমন কুৎসিত সে ছিল না, কিন্তু বসন্তের দাগে মুখখানা বিশ্রী করে দিয়েছে। গোপেন যখন রাগে তখন ওই ক্ষতচিহ্নে ভরা মুখখানা ভয়ঙ্কর হয়ে ওঠে। কিন্তু আজ গোপেনের মুখের দিকে চেয়ে শান্তির মন মমতায় ভরে উঠল। ওকে একটু ভালো খেতে দেওয়া প্রয়োজন, যত্ন করার প্রয়োজন, কারণ ওই তো গোটা সংসারের একমাত্র ভরসা। কিন্তু যত্ন করবে কখন? বিশ্রাম নেই, বিরাম নেই মানুষের। শান্তি হঠাৎ উঠল, বড় ছেলেকে ডেকে বলল, দেবা, দেবা। দেবুর কোনো সাড়া নেই। শান্তি বাড়ি থেকে বেরিয়ে এলো। গলিটার বাঁক পর্যন্ত দেখল দেবা নেই। মেজ ট্যাবাটাও সেও নেই। 7 বছরের তৃতীয় ছেলেটা হাবু দাঁড়িয়ে আছে বাঁকের মাথায়। শান্তি তাকেই ডাকলে, এই হাবা, দেবা কই রে, আর ট্যাবা কই? দিগম্বর ছেলেটা অনবরত সর্বাঙ্গে চুল করছে। ঘুরে দাঁড়িয়ে হাবা বললে, মেয়েটা তো গেল ডয়হীন করতে, দাদাও গেল। সে কি, জয়হিন্দ করতে? শান্তির সর্বাঙ্গ চলে গেল। ওই মেজ ট্যাবাটা হলো তার গর্ভের আপদ, খুদে শয়তান। ওর জন্যই পাড়ার লোকের সঙ্গে ঝগড়া। পাড়ার ছেলেদের ঠেঙিয়ে আসবে, চোর হয়েছে চুরিও করবে। ভোরে অন্ধকার থাকতে উঠবে, বাড়ির দরজা খুলে বেরিয়ে যার সঙ্গে ঝগড়া তার বাড়ির দরজাটাকে পায়খানায় পরিণত করে দিয়ে আসবে। সরস্বতী পুজোর ভাসান দেখতে চলে গিয়েছিল হাওড়া পোলের ধার পর্যন্ত। শিয়ালদার কাছে মেলা বসে মুসলমানদের পর্বে, সেখানেও চলে যাবে। সেবারে হাতিবাগানে বোমা পড়েছিল, সেখানেও ও গিয়েছিল। তখন তো আরও ছোট ছিল। গ্রে স্ট্রিটে একটা বোমা পড়েছিল, পড়েই সেটা ফাটেনি। পুলিশ থেকে গাড়ি ঘোড়া ট্রাম লোকজন যাতায়াত বন্ধ করে রেখেছিল। আর ট্যাবা সেইখানেই বসেছিল সমস্ত দিন পরে সন্ধ্যায় ফিরে এসে হতাশভাবে বলেছিল, বোমাটা ফাটল না, আপদ। ওটাই তার জীবনের সবচেয়ে বড় আপদ। ট্যাবার খোঁজে মাঝে মাঝে তাকে নিজেকে বার হতে হয়, কিন্তু আজ আর তার বার হবার উপায় নেই। ট্যাবা যাই যাক, দেবাটাও যদি তার সঙ্গে মরে মরুক, আজ সে গোপেনকে ছেড়ে এক পাও নড়বে না। এবার সে ডাকলে, নেবু, হ্যাঁ নেবু। নেবু হলো বড় মেয়ে, সবচেয়ে বড় সন্তান। 14তে পা দিয়েছে, লম্বা হয়ে উঠেছে তার মাথার সমান, ভারী শক্ত মেয়ে। শান্তির সন্তানদের মধ্যে ওই সবচেয়ে সবল শক্ত। ছেলেবেলায় মেয়েদের খেলাধুলোয় সব কিছুতেই ফার্স্ট হতো, লেখাপড়াতেও ভালো ছিল, কিন্তু মাইনে কোথা থেকে আসবে, আর বইয়ের দামই বা কে দেবে? তাই নেবু ঘরের কাজ করে আর বাপের তাড়ায় গান শেখে। কোনকালে গোপেন একটা হারমোনিয়াম পেয়েছিল লটারিতে, সেটা ভেঙে এতদিন পড়েছিল। হঠাৎ একদা গোপেন সেটাকে মেরামত করিয়ে এনে নেবুকে দিয়েছে আর বলেছে, গান শেখ। আবার মধ্যে মধ্যে নাচ শিখতেও বলে। গোপেনের ধারণা, নাচ গান শিখলে বিয়ের পক্ষে সুবিধা হবে। শান্তি ডাকলে, নেবু, বাসন মাজছি মা। ও বাসন থাক, আমি গিয়ে না হয় মাজছি, তুই এদিকে শোন। নেবু এসে দাঁড়ালো।
একটা হাফ প্যান্ট আর বাপের ছেঁড়া একটা কামিজ গায়ে দিয়ে কোনো মতে লজ্জা নিবারণ করেছে। শান্তির চোখে ওটা খুব লাগে না, দেখে অভ্যস্ত হয়ে গিয়েছে। শান্তি বললে, এই দেখ, তুই আজ বাজারটা করে নিয়ে আয়। বাজার? হ্যাঁ হ্যাঁ, বাজার। একটা আলু পর্যন্ত নেই। দেখ না, এই বাগবাজারের বাজারে কি পাস, নিয়ে আয়। আর ভালো দেখে চিংড়ি আনবি 1 পোয়া। তোর বাপ চিংড়ি খেতে ভালোবাসে। নে, আমার কাপড়টা পরে নে তো। আর শোন, 1 ফালি কুমড়ো আনবি, 1 পোয়া আলু। আলুটা একটু বড় বড় দেখে নিবি। গলদার দর হয়তো বেশি হবে, বড় বাগদা আনবি বরং, বুঝেছিস? আর পথে যদি ট্যাবা দেবার দেখা পাস তবে ধরে নিয়ে আসবি। বলবি মা বলেছে মুখে রক্ত তুলে দেবে আজ, আর তাতে যদি না শোনে তবে একটা পথের পাথর তুলে কপালে মেরে ফাটিয়ে দিয়ে আসবি। আমি তোকে বলছি, ফাটিয়ে দিয়ে আসবি। অত্যন্ত সাহসী মেয়ে এই নেবু, আর এই ধারার কাজে ভারী খুশি হয় সে। ব্লাউজ তার নেই, আছে গোটা 2 খাটো ফ্রক। সেই ফ্রকটাই পরে তার উপর পড়লে সে মায়ের কাপড়খানা। তারপর বাজারের থলিটা হাতে নিয়ে বেরিয়ে গেল। আবার ফিরল সবচেয়ে ছোট ভাইটাকে টানতে টানতে। বছর 3 বয়স ওটার। ওটার বাতিক হলো সিগারেটওয়ালার দোকানের সামনে থেকে লেমনের সোডার বোতলের মুখের টিনের ঢাকনি সংগ্রহ করা। শান্তি বললে, এই নাও এটাকে। ট্যাবার দেওয়া শুনলাম তো পাড়ার ছেলেদের সঙ্গে দল বেঁধে বেরিয়েছে। লরি পোড়াতে গেছে মা। নেবু আবার চলে গেল। শান্তির ইচ্ছে করছিল এই ছোটটাকেই মেরে খুন করে ফেলে সে, কিন্তু না, এখনই চিলের মতো চেঁচাবে, গোপেনের ঘুম ভেঙে যাবে। উনুনের আগুনটা দেখতে হবে, চায়ের বন্দোবস্ত ঠিক করে রাখতে হবে। পোয়াটাক চিনি এখনো ঘরে আছে, খানিকটা ভিজিয়ে রেখে দেবে। সারা রাত জেগেছে, একটু শরবত খেলে শরীরটা ঠান্ডা হবে। ওদিকে জগও এখনো চিৎকার করছে। শান্তি 2 হাতে 2টো গেলাস নিয়ে একটা থেকে অন্যটায় শরবত ঢালা উপুড় করে চিনিটাকে গলিয়ে ফেলছিল। উনুনটাও ধরে উঠেছে। শরবতটা রেখে এইবার ডাল চড়িয়ে দেবে। হঠাৎ একটা গোলমাল শুনে চমকে উঠল। হাতের কাজ তার বন্ধ হয়ে গেল। সে কান পেতে শুনবার চেষ্টা করলে অনেক লোক একসঙ্গে উত্তেজিত কণ্ঠে কথা বলছে। গেলাস 2টো নামিয়ে রেখে সে দ্রুতপদে বেরিয়ে এসে দাঁড়ালো গলির মুখে। একদল লোক বেরিয়ে গেল, জয় হিন্দ, ইনকিলাব জিন্দাবাদ। সামনে রহমান শেখের বিড়ির কারখানা। রহমান দোকান বন্ধ করেছে। রহমানকে শান্তি চেনে, কিন্তু কথা বলে না। শান্তি মিনিটখানেক দ্বিধা করলে, তারপর সে রহমানকে ডাকলে, কি হয়েছে বলুন তো? রহমান ফিরে তাকিয়ে শান্তিকে কথা বলতে দেখেও বিন্দুমাত্র বিস্ময় প্রকাশ করলে না। সে উত্তেজিত কণ্ঠস্বরে বললে, শ্যামবাজারের 5 মাথায় গুলি চালিয়েছে। গুলি চালিয়েছে? শ্যামবাজার 5 মাথায়? হ্যাঁ হ্যাঁ, 7-8 আদমি গিয়েছে। তাহলে আমার ট্যাবা দেবা? রহমান যেতে যেতে বলল, আমি দেখি, ট্যাবা খুব হুঁশিয়ার আছে, আপনি ভাববেন না, আমি যাচ্ছি। রহমান চলে গেল। শান্তি কয়েক মুহূর্ত দাঁড়িয়ে রইল স্তব্ধ হয়ে। তারপর সে বেরিয়ে পড়ল। গোপেনকে সে ডাকবে না। শ্যামবাজারের 5 মাথা। ফুটপাত ঘিরে চারিপাশে জনতা। এত মানুষ, তবু স্তব্ধ। রাস্তাটা ফাঁকা। জনশূন্য পিচ পাথরের পথ মানুষ ভাসিয়ে নিয়ে যাওয়া নদীর মতো ভয়ালো মনে হচ্ছে। ফুটপাতের জনতা পাড়ের মানুষের মতোই, ওই তরঙ্গে ঝাঁপ দেবে কিনা ভাবছে। শান্তি ভিড় ঠেলে সামনে এসে দাঁড়িয়ে চারদিকে চেয়ে দেখছিল। এমন সময়
কে যেন তার কাপড় ধরে টানলে পেছন থেকে। দেখে নেবু। তুই এখানে? 4টে লোককে গুলি করলে এক্ষুনি মা, আমি দেখলাম। 4 জন? দেবা টেবা কোথায়? তারা তো এখানে নেই। আমি ওদিকের বাজারে যাইনি, এখানে এসেছিলাম। বলল নাকি গোরা পল্টন এসেছে, তাই। বাড়ি চলো। দেবা টেবা নেই এখানে? তা যারা গুলি খেয়েছে তাদের তুই দেখেছিস? হ্যাঁ মা, একজন সার্কুলার রোড থেকে আসছিল, কাদের বাড়ির চাকর নাকি, তার লেগেছে। আর একজন সাইকেলে চড়ে যাচ্ছিল, তার লেগেছে। আরও 2 জনের লেগেছে, সব হাসপাতালে নিয়ে গেছে। তুমি এসো। বলে নেবু শান্তিকে টেনে নিয়ে এলো ভিড়ের পেছনে। চলো, বাড়ি চলো। তুই দাঁড়া, একটু দেখি। আর গুলি চালানো দেখতে পেল না শান্তি, ফিরল। বাড়ি এসে দেখল বাড়ির দরজা খোলা, ঘর শূন্য, গোপেন নেই। তার জামা নেই, জুতো নেই। কয়েকটা মেয়ে দাঁড়িয়েছিল উদগ্রীব হয়ে। কি হলো গো, তুমি যে ছুটে গেলে, দেবা না টেবা? নেবু চিৎকার করে উঠল। ও কি কথা তোমাদের? লোকে যে বলছে মা, তোমার মা ছুটে গেল। তোমার মায়ের ছুটে যাওয়া দেখে তোমার বাবাকে ডেকে দিলে, বাবাও ছুটে গেল। শান্তি পাথরের মতো দাঁড়িয়ে রইল। নেবু বললে, বাবাকে দেখব মা? কথা বলতে পারল না শান্তি। ঘাড় নেড়ে সম্মতি দিলে, যা দেখে আয়। নেবু অনেকক্ষণ পরে ফিরে এলো। না মা, বাবাকে পেলাম না। দেবা টেবাও ফেরেনি। জগ গালাগাল দিচ্ছে, কাঁদছে। জগর ভাই এসেছে এই মরণ তাণ্ডবের মধ্য দিয়ে ছুটতে ছুটতে। জগর ভাই কাজ করে যে বাড়িতে, সেই বাড়ির একটি 14 বছরের মেয়ে গুলি লেগে মারা গিয়েছে। জগ ওই বাড়িতে এককালে কাজ করত। নিজের ভাইকে জগ ও বাড়িতে চাকরি করে দিয়ে নিজে এখন ঠিকের কাজ করে। ওই মেয়েটিকে সে 10 বছর বয়স পর্যন্ত কোলে পিঠে করে মানুষ করেছে। মেয়েটি বসেছিল নাকি তেতলার ঘরে, সেইখানে গুলিবিদ্ধ হয়েছে। চলন্ত লরি থেকে গুলি ছুঁড়েছে, সেই গুলি এসে লেগেছে মেয়েটিকে। জগ ছুটে বেরিয়ে গেল। 4র্থ অধ্যায়। বুধবার 13ই ফেব্রুয়ারি। দিন শেষ হয়ে এলো। শান্তি স্তব্ধ হয়ে বসে আছে। গোপেন বেরিয়ে গিয়েছে, তার ফেরার কথা নয়। টেবা দেবাও ফেরেনি। সে ভাবছে দুটোই কি মরেছে? না হলে তো একটা অন্তত ফিরত কাঁদতে কাঁদতে। পাড়ার ছেলেগুলোর অনেকে ফিরেছে। নেবু তাদের সন্ধান করে এসেছে। তারা বলেছে সেই সকালবেলাতেই তাদের সঙ্গে ওদের ছাড়াছাড়ি হয়েছে। তারপর আর তারা ওদের খবর জানে না। নেবু খুব হুঁশিয়ার মেয়ে, খুঁটিয়ে খুঁটিয়ে খবর এনেছে। গ্রে স্ট্রিটের একটা রেশন দোকানের সামনে লোক জমায়েত হয়। দোকান ভেঙে লুট করে নেবার জন্য দরজা ভাঙবার চেষ্টা করে, আর তখনই পুলিশের লরি এসে পড়ে। তারপর গুলি চালায়। গোলমালের মধ্যে যে যেদিকে পেরেছে ছুটে পালিয়েছে। ওদের দলে ছিল 11 জন। 5 জন একদিকে পালিয়েছে, তারাই ফিরেছে। বাকি 6 জনের মধ্যে দেবা টেবা ছাড়া 4 জনের নাম ঠিকানা নিয়ে নেবু তাদের খবরও করেছে। 4 জনের মধ্যে 2 জন ফিরেছে। তারা বলেছে ওরা 6 জন নাকি একসঙ্গে ছিল। গ্রে স্ট্রিট থেকে গলি গলি ওরা পালিয়ে যায়। হেদর ধারে গিয়ে খবর পায় মানিকতলা বাজারের ওখানে খুব কাণ্ড চলছে, সেখানে ওরা গিয়েছিল। আর সেইখান থেকে দেবাদের সঙ্গে তাদের ছাড়াছাড়ি হয়। শান্তি চিৎকার করে বললে, আমি আর শুনতে পারছি না নেবু,
ওরা মরেছে, ওরা মরেছে, এই খবরটা এনে দিতে পারিস? নেবুর সকল উৎসাহ নিভে গেল। সে কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে থেকে বললে, আর একবার দেখবো মা? না, তোমার জন্য আর আমি ভাবতে পারবো না। তবে নেবুও কম নয়। মেয়ে হয়ে জন্মেছে তাই রক্ষা। বেটা ছেলে হলে এতদিনও চুরি করত, গাঁট কাটত, আরও অনেক কিছু করত। বাজার থেকে নেবু লঙ্কা চুরি করে আনে, ফেরিওয়ালার ডালা থেকে জিনিস তুলে নেয়। এই তো সেদিন কন্ট্রোলের কাপড়ের দোকান থেকে এক টুকরো ছিট সুকৌশলে পেট আঁচলে পুরে নিয়ে এসেছে। গোপেন যে কাবুলিওয়ালার কাছে টাকা ধার করে, সেই কাবুলিওয়ালাটার কাছেও আঙুর বেদানা হিং আদায় করে। সুদ চাইতে এলে নেবু বাইরে যায়, তাদের সঙ্গে কথা বলে। তাদের বলে, আজ নেহি, আজ নেহি, আজ ভাগো। তারা নেবুর গাল টিপে আদর করে দিয়ে সত্যিই ভেগে যায়। গলির মোড়ে একদল জোয়ান ছেলের আড্ডা বসে। শান্তি নিজের চোখে দেখেছে ওদের সঙ্গে নেবুর হাসি খুশি। ঢেলা মেরে ছুটে নেবুকে পালিয়েও আসতে দেখেছে। সে লক্ষ্য করে দেখেছে ওই ছেলের দলের নজর নেবুর ওপর, আর ওই চানাওয়ালির একটি মেয়ে আছে সেটার উপর। চানাওয়ালির মেয়েটা নেবুর চেয়ে বয়সে একটু বড়। সেটার বদনাম হতে আরম্ভ হয়েছে। গোপেনের চাকরিতে দিন কাটে, এসব কথা সে জানে না। জানে শুধু কাবুলিওয়ালাদের সঙ্গে প্রীতির কথাটুকু। সেটুকু সে সহ্য করে নিয়েছে। আর তাছাড়া সহ্য না করে উপায় কি? তাই এ নিয়ে মেয়েকে সে কিছু বলে না। কিন্তু অন্য একটা ছুতো নিয়ে সে মেয়েকে প্রহার করে। যেদিন কাবুলিওয়ালা এসে শুধু হাতে ফিরে যায়, সেদিন নেবুর অদৃষ্টে প্রহার নিশ্চিত। কথাটা নেবু ঠিক এখনো ধরতে পারেনি, কিন্তু শান্তি সবই বুঝতে পারে। সে মুখ বুজে থাকে। নেবু লঙ্কা আনে বিনামূল্যে, সেজন্য শান্তি কিছু বলে না। মধ্যে মধ্যে মনটা কেমন করে উঠলেও এটা প্রায় তার সহ্য হয়ে এসেছে। কিন্তু নেবুর দেহের দিকে তাকিয়ে ওই ছেলেগুলোর সঙ্গে তার রীতি আচরণ দেখে শান্তি শঙ্কিত হয়ে উঠেছে নেবুর সম্বন্ধে। তাই তো নেবুকে সন্ধ্যার মুখে কোথাও যেতে দিতে তার ভরসা হয় না। নেবু শান্তির পাশে বসল। মায়ের মুখ দেখে কথা বলতে সাহস হচ্ছিল না। তবু সে মধ্যে মধ্যে সাহস করে দু চারটে কৌতুকজনক সংবাদ না বলে পারলে না। কৌতুকও বটে, আবার হয়তো মাকে একটু হাসাবার জন্যও বটে। মায়ের মুখের এ গুমোট সে সহ্য করতে পারছিল না আর। সে বললে, যা তা কাণ্ড, যাচ্ছে তাই। দোষী নির্দোষী নেই, গুলি ছুটছে, যার গায়ে লাগে লাগুক। ওই যে জগ কাঁদছে, গণেশ টকির কাছে তাদের বাড়ি। মেয়েটা তেতলার জানলাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। শান্তি চিৎকার করে উঠল, কেন দেখছিল? হ্যাঁ, কেন দেখছিল? নেবু স্তব্ধ হয়ে গেল ভয়ে। সে বুঝতে পারলে না সে কি অন্যায় করলে। শান্তি আবার চিৎকার করে বলল, আর এরা যে লরি পোড়াচ্ছে, ঢেলা মারছে, লুট করছে, যারা পোড়াচ্ছে তাদের ধরে এনে দিক না ওই ওদের বন্দুকের সামনে। ওরা তখন নির্দোষীকে আর মারবে না। তুই বস, আমি দেখছি। বলে শান্তি চলে গেল। নেবু চুপ করে বসে রইল। নেবুর মনে উদ্বেগ না থাকা নয়। চারিদিকে গুলি চলছে, মানুষ মরছে, কত রকম খবর সে শুনেছে এরই মধ্যে। কত গুলি খেয়ে মরার কথা, কত ঢেলা মেরে পুলিশ মিলিটারির মাথা ফাটিয়ে দেওয়ার কথা, কত লরি পোড়ানোর কথা। চোখেও সে খানিকটা দেখেছে। শ্যামবাজারের মোড়ে গুলি চালানো সে হয়তো দেখেনি, কিন্তু গুলি খেয়ে যারা পড়েছিল তাদের সে দেখেছে। দেবা টেবার সন্ধানে বেরিয়ে ওদের সঙ্গীদের কাছেই শুনেছে, জানো নেবুদি, গুলি চালানোর সময় না
শুয়ে পড়লে আর ভাবনা নেই। হ্যাঁ, শটান মাটির সঙ্গে সেঁটে শুয়ে পড়ে থাকো, নড়ো না, ব্যাস। দেখবে মাথার উপর দিয়ে গুলি চলে যাবে সাঁই সাঁই করে, গায়ে লাগবে না। তাই দেবা ট্যাবার জন্য তার যে উদ্বেগ, সে উদ্বেগটা খুব বেশি নয়, মায়ের মতো নয়। নেবু দাওয়ার উপরে বসে পা দোলাতে আরম্ভ করলে। ভয় কিসের এত? দেবা ট্যাবা মরবে না সে জানে, আর মরবে কেন? তাছাড়া গুলি যদিও লাগে, তাই বা কি? গুলি লাগলেই কি মরে? ওদের গুলি আছে, এদের ঢেলা আছে। বাঁ হাতে যা ঢেলা ছুঁড়ে দেবে, লাগলে আর রক্ষে নেই। দেবা ট্যাবা ঠিক ফিরে আসবে। ছোট ভাই দুটো খেলা করছে পথের উপর। হাওয়াটা উলঙ্গ হয়ে দাঁড়িয়ে আছে দূরে। ছোটটা পথের ধুলোর ওপর বসেছে, একটা কচি আমড়া আর একটা দেশলাইয়ের খোল ভর্তি ছোলা ভাজা নিয়ে। নেবুর বন্ধু ওই চানাওয়ালির মেয়ে লক্ষ্মিয়া দিয়েছে নিশ্চয়। বড্ড নোংরা এই ভাই সাবুটা। পথের ধুলোর উপর ছোলাগুলোকে ছড়িয়ে ফেলে তাই কুড়িয়ে কুড়িয়ে খাচ্ছে এক একটা করে। ওই বড় বাড়িটাতে একটা অ্যালসেশিয়ান কুকুর আছে। সেটাকে নিয়ে ও বাড়ির ছেলেরা রোজ বিকেলে এইখানে খেলা দেয়। বল ছুঁড়ে দেয়, কুকুরটা ছুটে গিয়ে সেটাকে মুখে করে তুলে আনে। দুদিন আগে কুকুরটা ঠিক ওই খানটাতেই পায়খানা করেছিল। সেটা মনে উঠতেই নেবু হঠাৎ হেসে ফেলল। তাই মনে মনে ভাবলে, খা খা, তাই খা মুখ পোড়া শয়তান, ওই ময়লাই খা। অথচ শয়তানটাকে সরিয়ে আনবার উপায় নেই। ওকে যদি এ সময়ে কেউ ছোঁবে তো একেবারে চিলের মতো চিৎকার করে মাটিতে শুয়ে পড়বে। এমন সময়ে, আরে পথের ধুলোতে ছোলাগুলো ফেলে তাই কুড়িয়ে খাচ্ছে। নেবু, আরে তোল না এটাকে। নেবুদের প্রতিবেশী কানু, এ পাড়ার এ অঞ্চলের বিখ্যাত কানু, বেশ সেজেগুজে বেরিয়ে যাচ্ছে। নেবু কানুর কথার কোনো জবাব না দিয়ে নির্বিকারভাবে উল্টে প্রশ্ন করলে, কি সেজেগুজে বাবুর এখন কোথায় যাওয়া হচ্ছে? ওহ, সাজ হয়েছে দেখি বাহারের। সাহেব সেজেছেন বাবু। কোথায়? কানুর পরনে হাফ শার্ট, হাফ প্যান্ট, পায়ে গোড়ালিতে স্ট্র্যাপ বাঁধা স্বামী স্ত্রী স্যান্ডেল। মেলা ফ্যাচফ্যাচ করিস না তো, দেব না এক ডান্ডা বসিয়ে মাথায়। বলেই হাতের ডান্ডাটা কানু দেখালে, একটা লোহার ডান্ডা। নেবু অত্যন্ত চতুর মেয়ে। সে বুঝতে পেরেছে কানুর এই বেরিয়ে যাওয়ার উদ্দেশ্য। সে ঘাড় নেড়ে বললে, ও কানুদার মা, বলে দেব? বলবো? এরপর অত্যন্ত মৃদুস্বরে বললে, ও চললে বুঝি লরি পোড়াতে না ঢেলা মারতে? এই চেঁচাসনি, মা শুনতে পাবে। তা আমাকে সঙ্গে নেবে? আমি যাব। তুই যাবি? চলো না সঙ্গে নিয়ে, তোমাদের চেয়ে আমি ভালো পারবো। কানুর তাতে সন্দেহ নেই। এই নেবুর উপর বিশ্বাস তার অনেক ছেলের উপরে বিশ্বাসের চেয়ে অনেক বেশি। অত্যন্ত খুশি হয়ে উঠল নেবুর উপর। কানু মোটের উপর অসৎ নয়, তবে তার সততার সংজ্ঞার মধ্যে নেবুর সঙ্গে রহস্যালাপ করা গণ্ডির বাইরে নয়, ঢেলা ছোঁড়াছুড়িও নয়। আর সে তার গাল দুটো টিপে দিয়ে বললে, আয়, চলে আয় তাহলে। দাঁড়াও, কাপড়ের বদলে হাফ প্যান্টটা পরে নি। তাই নে, আমি আসছি, দাঁড়া। কানু হনন করে বাড়ির দিকে ফিরল। ফিরে এলো তার কাবলি জোড়াটা হাতে নিয়ে। নেবুদের দাওয়াটার উপর বসেই সে নিজে পড়লে কাবলি জোড়াটা, আর নেবুর জন্য রাখলে ওই স্বামী স্ত্রীর স্যান্ডেলটা। নেবুর পায়ে এটা ঠিক হবে।
সংকীর্ণ গলিটা থেকে সংকীর্ণতর একটা গলি বেরিয়েছে, তার দুধারে বস্তি, তার মধ্য দিয়ে এঁকে বেঁকে পথ, ডাইনে বাঁয়ে, আবার বাঁয়ে, আবার সিধে, আবার বাঁয়ে। এবার সোজা দেখা যাচ্ছে রাস্তা, আলো জ্বলছে। আবার লজ্জা বোধ করছে নেবু। সে বলল, ধ্যাৎ, আমি যাব না। কানু বিরক্ত হয়ে উঠল। একটু আগেই তার দলবল তার জন্য অপেক্ষা করছে। সে বলল, তুই যাবি না তো আমায় দেরি করিয়ে দিলি কেন? ভাগ, হাজার হলেও মেয়ে ছেলে তো। এদিকে সিনেমার নামে তখন ঠিক আছে, যা ভাগ। বলেই কানু হনহন করে এগিয়ে গেল। এবার পিছন থেকে ছুটে এসে তাকে ধাক্কা দিয়ে সরিয়ে নেবু এগিয়ে গেল। বললে, আয় না, আয় না রে, আয়। বলেই সে খিলখিল করে হাসতে লাগল। নেশা লেগেছে নেবুর মনে। সে জন্মেছিল একখানা একতলা পাকা ঘরে। 3 বছর বয়সে এসেছিল একটা টিনে ছাওয়া কোঠায়। 5 বছর বয়স থেকে এই 14 বছর পর্যন্ত সে বস্তির খোলা ঘরে জীবনের আলো বাতাস হাবভাব ধারাধরন আয়ত্ত করেছে। তাদের বস্তিটা ভদ্র গৃহস্থের বস্তি। এই বস্তির গায়ে চাকর ও ঝিয়েদের বস্তি, মজুরদের বস্তি। তারপর হলো দেহ ব্যবসায়িনীদের বস্তি। আর সেই বস্তির মেয়ে নেবু। ওই 3টে পল্লীর বাতাসের সঙ্গে ওদের ছোঁয়াচ অল্প অল্প আছে ওর মধ্যে। আরও একটা পল্লীর ছোঁয়াচও আছে। ওই পল্লী দুটোর বাতাসে নিঃশ্বাস নিতে নেবু অস্বস্তি বোধ করে, যেন ভ্যাপসা অসুস্থ গন্ধ অনুভব করে, কিন্তু বাধ্য হয়ে নিতে হয়। তাদের বস্তির দক্ষিণ দিকে বাগবাজার স্ট্রিটের কাছাকাছি পাকা দালানের বস্তি। সেখানকার ছেলেরা কলেজে যায়, মেয়েরা ঢাকাই শাড়ি, হিলতলা জুতো পরে কপালে সিঁদুরের টিপ দিয়ে সিনেমায় যায়। জানলা দিয়ে দেখা যায় ঘরের মধ্যে সোফা, কৌচ, চেয়ার, টেবিল, বাতাসে সেন্ট, সাবান, গন্ধ তেলের সুবাস। পিছনে ঝিয়েদের বস্তি। সেখানে চাকর ও ঝিয়ের ভালোবাসা, ঝগড়া, মারামারি। সামনে কলেজে পড়া ছেলে, স্কুলে পড়া মেয়ে চিঠি দেয় এ ওকে। ওই তো ওই বড় বাড়িটার মেয়েটা কলেজে যায়। মোড়ে ট্রাম স্টপে দাঁড়িয়ে থাকে ওর একজন ছেলে বন্ধু। বড় রাস্তায় দাঁড়ালে হরদম চোখে পড়বে ছেলে আর মেয়ে, মেয়ে আর ছেলে। তারা হাসতে হাসতে চলেছে, কথা বলতে বলতে চলেছে। তাদের বস্তিতেও এই হালচাল ঢুকেছে। ওই যে তাদের বস্তির শেষ বাড়িটার মোটাসোটা কালো মেয়েটা, সেও তো রোজ বার হয়। এদিকের বাড়ির কালো কাঠির মতো মেয়ে অনিলা, সেও যায়। জুতো পায়ে দিয়ে ফেরতা দিয়ে কাপড় পরে। ওরা যায় একটা সেলাই শেখার সমিতিতে। ওদেরও বন্ধু আছে। পথের মোড়ে আগে তারা দাঁড়িয়ে থাকতো। এখন তো মোটা মেয়েটা, কি যেন ওর নাম, বিজলি। হ্যাঁ, বিজলি ওর নাম। বিজলির বন্ধু তো এখন বাড়ি পর্যন্ত আসে। সেদিন নেবু ওদের দুজনকে বাসে চেপে দক্ষিণেশ্বর যেতে দেখেছে। অনিলার বন্ধু এখন এই গলিটার মোড় পর্যন্ত আসে। তার মা বাপের মধ্যে আলোচনা সে শুনেছে। এইভাবেই এখন বিয়ে হচ্ছে অধিকাংশ ছেলে মেয়ের। বিশেষ করে যেসব মেয়ের বাপের পয়সা নেই, তাদের বিয়ের এই ছাড়া আর তো উপায় নেই। আরও আছে, এই তো সেবার আগস্ট আন্দোলনের এ পাড়ার বড়লোকের ছেলে থেকে দোকানদার, ওই যে মাখনের দোকান করে, সে পর্যন্ত জেলে গিয়েছিল। কমলাদি, নিরুদি, জয়ন্তীদি, সুনীতিদি, এরাও জেলে গিয়েছিল। ওই যে বুড়ো ডাক্তারবাবুর মেয়ে ইলা, সে এখান থেকে পালিয়ে গিয়েছিল পুলিশে ধরবার আগেই। ওরই একজন বন্ধুর সঙ্গে পালিয়ে গিয়েছিল বোম্বাই। সেইখানে তারা হাঙ্গামার মধ্যে ধরা পড়েছিল। এখন দুজনে ছাড়া পেয়েছে, মুম্বাইয়ে আছে। দুজনে নাকি বিয়েও করেছে। এই সব কাজই তারা করে।
1946 সালের কলকাতার মেয়ে নেবু শৈশব অতিক্রম করে কৈশোরের প্রান্তসীমায় পা দিয়েছে। পৃথিবীর সকল আওতা থেকে মুক্ত হয়ে নিজের মনের খুশিতে চলবার আকাঙ্ক্ষা জেগেছে পাখা গজানো পাখির ছানার মতো। কানু বা কানুর দলের কোনো একজনকে বন্ধু হিসাবে নিয়ে সে অন্য সকলের মতো চলতে চায়। কিছুদিন থেকেই এ স্বাদ উঁকিঝুঁকি মারছে তার মনে। 1946 সালের কলকাতার মেয়ে নেবু। আগস্ট আন্দোলন সে দেখেছে, সে জানে আগস্ট আন্দোলন। ভারত ছাড়ো জানে সে, করেঙ্গে ইয়ে মরেঙ্গে তাও জানে সে। যুগান্তরের দরজায় তার ছবি সে দেখেছে। সে মহাত্মা গান্ধীজিকে জানে, মৌলানা আজাদ পণ্ডিতজিকে জানে। বিশ্বযুদ্ধের আতঙ্ক, কষ্ট, দুর্ভোগ সে ভোগ করেছে। তাছাড়া সাইরেন কন্ট্রোল, ব্ল্যাকআউট, লরির তলায় মানুষের অপঘাত, পথের উপর না খেয়ে মানুষের মৃত্যু, এসব দেখেছে। সমস্ত কিছুর ক্রিয়া প্রতিক্রিয়া তার মনের ধাতুকে দু পিঠে হাতুড়ির মতো ঘা মেরে মেরে এমন বেদনার্ত স্পর্শাতুর করে রেখেছে যে এতটুকু উত্তেজনার ছোঁয়ায় চরমতম অধীরতায় চঞ্চল করে তোলে। আজ মা বাপের অনুপস্থিতির সুযোগে সে যা করলে ঠিক তাই ছাড়া আর কিছু করতে পারত না। এ নেশা লাগা অনিবার্য নেবুর পক্ষে। বসপাড়ার ভিতর দিয়ে সেন্ট্রাল এভিনিউ, অন্ধকার গলির মুখে মানুষের জটলা শুধু, আর কিছু নেই। একটা পানের দোকানের সামনে জটলাটা বেশি। নেবু গিয়ে ঝুঁকে পড়ল। দেখল জটলার মধ্যস্থলে দাঁড়িয়ে একজন কটাসে রঙের লোক আস্ফালন করছে। হঠাৎ তার চোখ দুটো জ্বলে উঠল। বেড়ালের চোখের মতো কটা চোখ। সে চোখ জ্বলে উঠলে অদ্ভুত একটা ছটা বেরিয়ে আসে। অত্যন্ত ভয় লাগে দেখে। আর শুধু তাই নয়, ছোঁয়াচ লাগে সকল মানুষের চোখে। সে বলে উঠল, আরে মরদের বাচ্চাও সাহস থাকে তো দাও না বাবা, আমাদের হাতে রাইফেল রিভলভার, তারপর হোক না সামনাসামনি লড়াই, ধর্মযুদ্ধ হোক। খালি হাতে যারা লড়াই করছে তাদের হারাবার জন্য ট্যাঙ্ক এনেছে। শ্যামবাজারের মোড়ে প্রকাণ্ড একটা ট্যাঙ্ক। একজন জটলার পিছন থেকে প্রশ্ন করলে গম্ভীরভাবে, কি নাম মশাই আপনার? নাম বলেই সে ঘুরে তাকালে। জটলাটা থমথম করতে লাগলো। হাসি বন্ধ হয়ে গেল। চোখের দৃষ্টিতে ফুটে উঠল চকিত আতঙ্ক, তারপর ঘৃণা, ঔদ্ধত্য। প্রশ্নকারী বললে, হ্যাঁ হ্যাঁ, আপনার নামটা বলুন না। বক্তা এগিয়ে গেল। জটলার মধ্য থেকে কয়েকজন সরে গেল। কয়েকজন চোখে চোখে ইশারা করে লোকটার পিছনের দিকে যাবার আয়োজন করছে। নেবু সতর্ক হয়ে গেল। তার সামনের লোকটা ফিরে তাকে দেখতে চেষ্টা করছে। বুঝতে পেরেছে নেবু তার বিস্ময়ের কারণ। ভিড়ের চাপে তার বুকের স্পর্শ লেগেছে লোকটার পিঠে। মুহূর্তে নেবু ভিড় থেকে গুঁড়ি মেরে মাথা দিয়ে ভিড় ঠেলে বেরিয়ে পড়ল। তারপর কানুর জামাটা ধরে টান দিলে। সামনে বাঁকের মাথায় একটা পার্ক, এপাশে পেট্রোল পাম্প। পার্কের ভিতরটা অপেক্ষাকৃত অন্ধকার ছিল। সেই অন্ধকারে আশ্রয় নিল নেবু। পার্ক পেরিয়ে সেন্ট্রাল এভিনিউ পার হয়ে গলিপথ ঢুকে পড়ল গলিটায়। মানিকতলা জানে নেবু। দলটা এর মধ্যে ভেঙে গিয়েছে। তিনজন কোথায় খসে পড়েছে, সে পড়ুক, কানু তো সঙ্গে আছে। মানিকতলার মোড়ে এসে নেবু কানুর দল উৎফুল্ল হয়ে উঠল। জনতা জমে আছে, রাস্তায় ব্যারিকেড। তাদের বয়সী ছেলে অনেক, তারাই যেন সংখ্যায় বেশি। লুঙ্গি পায়জামা, পায়জামা লুঙ্গি। নেবু বললে, সব মুসলমান? হ্যাঁ, দেখছিস না? এমন সময় জোরালো আলো তীব্র গতিতে এগিয়ে আসছে।
লরি আসছে। নেবু ব্যস্ত হলো ঢেলা সংগ্রহের জন্য। লরি এসে থামল ঠিক নেবু কানুরা যে গলিটায় আশ্রয় নিয়েছিল ঠিক তারই সামনে। ঢেলা হাতে নেবু উঠে দাঁড়াচ্ছিল। একজন হাত চেপে ধরলে। ওদিকে লরিটার পিছন দিক থেকে ঝাঁকে ঝাঁকে ঢেলা এসে পড়ছে। দুজন মাথায় হাত দিয়েছে। পিছন দিকে ফিরল ওরা। বন্দুকের মুখ ঘুরল। জন্দুয়েক লাফিয়ে পড়ে ব্যারিকেড সরাতে লাগলো। আলো আঁধারের মধ্যে ছায়া মূর্তির মতো দ্রুত সব সরে যাচ্ছে। বাচ্চার দলই বেশি। বন্দুক উদ্যত করেছে ওরা। সঙ্গে সঙ্গে সামনের দিক থেকে এক ঢেলার ঝাঁক। বন্দুকের শব্দ হলো। নেবু উঠে পড়ল। ছুঁড়লে ঢেলা। একটা, দুটো, তিনটে। ওদিকে ব্যারিকেড সরে যাচ্ছে। একটা লোক ঢেলা খেয়ে জখম হয়েছে। তাকে টেনে তুলে নিলে লরির উপর। লরি পূর্ণ বেগে ছুটল। আর পিছন থেকে ছুটে বার হলো মানুষের দল, যেন বুনো কুকুরের দলের মতো। এবার রাস্তার উপর ছোট ছোট জনতা, এখানে ওখানে সেখানে। যারা আহত হয়েছে, যারা পড়েছে তাদেরই ঘিরে রয়েছে দাঁড়িয়ে সব। আরও একখানা লরি আসছে পিছনে। অ্যাম্বুলেন্স আসছে, ডাক্তারদের গাড়ি। মিটিয়া কলেজে নিয়ে যাবে। তার আগেই ওরা তুলে নিয়ে যাচ্ছে বস্তির মধ্যে। মিটিয়া কলেজ সম্বন্ধে ওদের অনেক আতঙ্ক আছে। সেখানে ছুরি চালায়, মরা লাশ ফালি ফালি করে চিরে ফেলে। তারপর হয় তদন্ত। সে তদন্তে এই বস্তিতে ওর বাড়ির জানাজানির সঙ্গে সঙ্গে বস্তি ঘিরে ফেলে লাল পাগড়ি। তারপর খানা তল্লাশি। উঠাও, জলদি উঠাও। কানু কই? কানু, বিমল, হেমন্ত, নরেন কই? রাস্তার আলো কুয়াশায় ঢেকে যাচ্ছে। কুয়াশাটা কালো হয়ে আসছে, নেবু টলছে। সুখের তারাহীন দুঃখের মেঘে ভরা গ্রীষ্মের আকাশের মতো নেবুর মন। কালো কুয়াশায় হারিয়ে গেল কলকাতার আলো। হাঙ্গামায় জমায়েত এত মানুষ, সব ঢেকে মিলিয়ে গেল। কিছুই মনে হচ্ছে না, কাউকে মনে পড়ছে না। শুধু একটা তীব্র যন্ত্রণা, তাও মিলিয়ে যাচ্ছে। নেবু পড়ে গেল রাস্তার উপর। নেবু, নেবু। কানু নেবুকে খুঁজছে। বিমল, হেমন্ত, নরেন, এরা সবকে কোথায় গেল? সব ছাড়াছাড়ি হয়ে গিয়েছে। কিন্তু তাদের জন্য কানু ভাবছে না। সে খুঁজছে শুধু নেবুকে। গলির মোড়ে মোড়ে জনতার মধ্যে সে খুঁজছিল মাথায় পাগড়ির। তারপর গলির মধ্যে সে ঢুকে পড়ল। একজনকে জিজ্ঞাসা করল, এ ভাই, একজন মাথায় পাগড়ি শিখের ছেলে দেখেছ? বলো না, দেখেছ? হ্যাঁ, একজনকে তো দেখেছিলাম। সে তো গুলির আগে, পরে তো দেখিনি। কোথায় তার নেবু? বস্তির মধ্যে আহতদের কাতরানি, চাপা কান্না, ক্রুদ্ধ উন্মত্ত কণ্ঠের চাপা শাসন। ঘুরতে ঘুরতে বেরিয়ে এসে রাস্তায় পড়ল কানু। স্তব্ধ হয়ে দাঁড়ালো। কানু দেখল দূরে একটা জনতা জমেছে। সেখানে রেডিওতে খবর বলছে। কথাগুলো কানে অস্পষ্টভাবে বাজছে। কানু ভাবল, নেবু ওখানে নেই তো। কানু এগিয়ে গেল। রেডিওতে ঘোষণা হচ্ছে, বাংলা গভর্নমেন্ট কলকাতার অধিবাসীদের সাবধান করে এক ইস্তাহার জারি করেছেন। তার মর্ম হচ্ছে এই যে কেউ রাস্তা অবরোধ করবে বা রাস্তার চলাচল বা ব্যবহারে বাধা জন্মাবে, পুলিশ বা সামরিক বাহিনী তাদের গুলি করতে পারবে। শহরে 144 ধারা জারি করা হয়েছে। স্বাভাবিক অবস্থা ফিরে না আসা পর্যন্ত জনসভা বা শোভাযাত্রা নিষিদ্ধ করছেন। এই ইস্তাহারে গভর্নমেন্টের তরফ থেকে দৃঢ়ভাবে বলা হয়েছে যে প্রত্যেক শান্তিকামী নাগরিকের জীবন রক্ষা করতে হবে এবং বিনা বাধায় স্বাধীনভাবে যাতে
তারা আইনসম্মত কাজকর্ম করতে পারেন তার ব্যবস্থা করা গভর্নমেন্টের কর্তব্য। সে কর্তব্য তারা অবশ্যই পালন করবেন। আবার মোটরের আলো এসে পড়েছে, আসছে। গাড়িটার উপরে জোর আলো জ্বলছে। মাথার উপরে পাশাপাশি বাঁধা দুটো ঝান্ডা, তেরঙ্গা আর সবুজ, কংগ্রেস লীগ ঝান্ডা। গাড়িখানা এসে দাঁড়ালো। কানু আর দাঁড়ালো না। তার মনে ওই একটাই চিন্তা, নেবু গেল কোথায়। হঠাৎ তার মনে হলো অ্যাম্বুলেন্সখানা এখান থেকে উত্তর মুখে ফিরে গিয়েছে। কারমাইকেল মেডিকেল কলেজ। শেষ রাত্রির কলকাতা, 3টে বাজছে। কানুর ক্লান্ত পায়ের কাবলির আওয়াজ উঠছে পিচের রাস্তার উপর। শীতের রাত্রেও কানু ঘেমে উঠেছে। বুকের ভিতর অসহনীয় উদ্বেগ, চোখ জ্বলছে। কেঁদেছে সে, প্রচুর কেঁদেছে নেবুর জন্য। কারমাইকেল মেডিকেল কলেজ, ক্যাম্পবেল, সমস্ত জায়গায় সে ঘুরেছে, সঠিক খবর পায়নি। আহতদের দেখতে পায়নি রাত্রে, কিন্তু তার মধ্যে কিশোরী কুমারী কেউ নেই। মৃতদের সে দেখেছে, দেখে তার ভয় হয়নি, কিন্তু উদ্বেগ আক্ষেপ বেড়েছে। তবে তবে নেবু গেল কোথায়? কোথায় গেল? মহানগরীর রাজপথের শেষ রাত্রের জনহীন রূপ সেরূপ ভয়ঙ্কর। যে প্রাণ সমুদ্র এই বিরাট ইট কাঠ পাথরের প্রাণহীন কঠিন রূপকে ঢেকে রাখে, সে প্রাণ সমুদ্র আজ রাত্রের অন্ধকারে সুপ্তির মধ্যে অদৃশ্য। জড় রাজত্ব আপনাকে প্রকট করে তুলেছে এখন। আর কানু মরা পাহাড়ের বুকে একক যাত্রীর মতো চলতে চলতে কেঁদেছে, অজস্র কেঁদেছে। থমকে দাঁড়ালো কানু। নেবুদের বাড়ির দাওয়ায় বসে শান্তি আর গোপেন। কে? আমি কে? আমি কানু। কানু, আমার নেবু। হঠাৎ গর্জন করে উঠল গোপেন। শান্তি স্তব্ধ হয়ে গেল। কানু এবার সাহস করে ঢুকল গলির মধ্যে। একবার থমকে দাঁড়ালো। ঘরে আলো জ্বলছে। দেবা, ট্যাবা, হাবা, সাবু 4 জনে শুয়ে রয়েছে, নেবু নেই। এতক্ষণে চোখে পড়ল গোপেনের পায়ে ব্যান্ডেজ, কিন্তু প্রশ্ন করবার মতো কণ্ঠস্বর বার হচ্ছে না। কান্নার ঢেউ এসে আছড়ে পড়ছে নেবু নেবু করে। ঝাঁকি দিয়ে মাথাটায় নাড়া দিয়ে কানু দ্রুত চলে গেল নিজেদের বাড়ির দিকে। দরজায় হাত দিয়ে দাঁড়ালো। ডাকবার মতো কণ্ঠস্বরও তার নেই। নেবুর জন্যে কান্নায় তার সকল স্বর ভেঙে গেছে। সে এক মুহূর্ত ভেবে নিয়ে দরজার গোড়াতেই এক টুকরো বাঁধানো রোয়াক, তারই উপর শুয়ে পড়ল। 5ম অধ্যায়। নেবুর মা শান্তি নেবুকে গর্ভে ধরার জন্য প্রথমটা কপালে চড় মেরেছে। চড়ের পর চড়। শুধু একা নেবুকে গর্ভে ধরার জন্যই নয়, সকল সন্তানগুলোকে গর্ভে ধরার জন্য প্রচণ্ডতম আক্ষেপে কপালে করাঘাত করেছে। নিজের গর্ভের উপর আঘাত করেছে। সবগুলোর মৃত্যু কামনা করেছে, স্বামীর মৃত্যু কামনা করেছে। কয়েকবার গলির মোড় পর্যন্ত এগিয়ে গিয়েছিল। ইচ্ছে হয়েছিল ছুটে গঙ্গার তীরে গিয়ে ঝাঁপ দিয়ে পড়বে এক মুহূর্তে, কিন্তু পারেনি, ফিরেছে। নেবু, দেবু, টেবু আর তার স্বামীর সংবাদ না পেয়ে মরতে যেতে পারেনি, কারণ মরে সে শান্তি পাবে না। 1টা, 2টো, 3টে, 4টে লাশ একে একে আসুক, সবগুলোর মুখে আগুন দিয়ে তো তারপর সকলের আগে আসুক নেবুটার লাশ। সে লজ্জার হাত থেকে রেহাই পাক। 13-14 বছরের মেয়ে, দেহে মেয়ে লক্ষণ সবে ফুটতে আরম্ভ করেছে, আর সে এই দুর্যোগের কলকাতার, এই মন্বন্তরের কলকাতার,
এই রাক্ষসে কলকাতার পথে বেরিয়েছে সন্ধ্যের পর রাত্রিকালে। গহন অরণ্যে আর রাত্রের কলকাতার তো কোনো তফাৎ নেই। তাদের পিছনে ওই ঝিয়েদের বস্তি, আরও পিছনে বেশ্যাদের বস্তির সরু গলিপথে যেসব মানুষ চলে ফেরে, তাদের চোখের চাউনি আর জানোয়ারের চোখের চাউনির মধ্যে কোনো প্রভেদ নেই। তাছাড়া বড় রাস্তায় পুলিশ বেরিয়েছে, পল্টন বেরিয়েছে, আর বেরিয়েছে লালমুখ গোরার দল। যেন আফ্রিকার দলবদ্ধ সিংহের মতো ঘুরছে তারা। হারামজাদি নেবুই একদিন একখানা বই এনেছিল ও বাড়ির কানুর কাছ থেকে। বইখানার নাম বনে জঙ্গলে। তাতেই শান্তি পড়েছে সিংহ নাকি বের হয় দল বেঁধে। সে নিজে দেখতে গিয়েছিল দেবা আর ট্যাবাকে অনেক দূর পর্যন্ত। বাগবাজারের মোড় থেকে নিউ শ্যামবাজার স্ট্রিট ধরে সেন্ট্রাল এভিনিউয়ের খানিকটা দূর অবধি সে গিয়েছিল। কিন্তু কোথায় দেবা, কোথায় ট্যাবা? তবে অন্য লোকের অনেক দেবা ট্যাবাকে সে দেখেছে। নেবু এবং ছোট দুটোর জন্য ভাবনা হচ্ছিল। সে ভাবনা তার অহেতুক নয়। কিন্তু ফিরে দেখল ছোট ছেলে দুটো ঘরের মধ্যে চিৎকার করছে, নেবু নেই। বুকটা তার ছ্যাঁত করে উঠল। নেবুকে সে জানে। 6 মাস আগে গোপেনের অসুখ করেছিল। কারমাইকেল মেডিকেল কলেজ হাসপাতালে ছিল। নেবু রাত্রে গিয়ে দারোয়ানদের কাছ থেকে খবর নিয়ে এসেছে একা। এবছরের বর্ষায় বাগবাজারের ঘাট থেকে রাত্রি 9টায় খদ্দেরের ভিড় কমে গেলে সস্তায় ইলিশ কিনে এনেছে। একদিন সস্তা মাছের খোঁজে গঙ্গার ধারের ওই অন্ধকার পথে আহিরিটোলার ঘাট পর্যন্ত গিয়েছে তার নেবু। ঘরের দিকে ভালো করে চেয়ে দেখে তার আর সন্দেহ রইল না। রান্নার হাঁড়ি কড়াইগুলি উপরে তুলে রাখা হয়েছে, বঁটিটাও তুলে রেখেছে। যে জিনিসগুলো ভাঙতে পারে তাও সযত্নে সামলে রেখে গিয়েছে। আর তার সন্দেহ রইল না। শান্তি বুঝেছিল সে ডাকিনি এই ক্ষেপে ওঠা কলকাতার রাস্তায় এই রাত্রিকালে বেরিয়েছে দেবা আর ট্যাবার সন্ধানে। তবে সন্ধানও বটে, আবার এই হানাহানি খুনোখুনি দেখবার নেশাতেও বটে। শান্তি বেরিয়ে এসে পথের উপর কয়েক মিনিট দাঁড়িয়ে রইল। তারপর বসে পড়ল ওই দাওয়াটার উপর। রাত্রি 10টায় ফিরল দেবা আর ট্যাবা। দুজনের কাঁধে দুটো পুঁটলি। এই দুরন্ত শীতের দিনে খালি গা, গায়ের জামা খুলে তাই দিয়ে পুঁটলি বেঁধে কি নিয়ে এসেছে। ছেলে দুটো এসে মাকে দাওয়ায় বসে থাকতে দেখে থমকে দাঁড়ালো। তারপর দুজনে ফিসফিস করে কি যেন বলাবলি করছে। শান্তির মনে দুর্দান্ত রাগ, ক্ষোভ, জ্বলন্ত প্রায় কয়লার উনুনের উত্তপ্ত ধোঁয়ার মতো কুণ্ডলি পাকিয়ে উঠছে। ইচ্ছে হচ্ছে ওদের দুটোকে মাটিতে ফেলে দুজনের গলায় দুটো পা দিয়ে নূতন সন্তান ঘাতিনী একাদশ মহাবিদ্যার রূপ প্রকট করে। তারপর বের হয় নাচতে নাচতে সৃষ্টি ধ্বংস করে ফেলতে। নখ দিয়ে চিরে, দাঁত দিয়ে টুটি ছিঁড়ে ফেলে সমস্ত সৃষ্টিটাকে টুকরো টুকরো করে দিতে। মধ্যপথে গুলি এসে লাগে তার বুকে। ব্যাস, সব যন্ত্রণার অবসান হয়ে যায়। সে উঠল, বলল, এই আয়, আয় এদিকে শোন। ছেলে দুটো পিছিয়ে গেল। ওরা বুঝতে পেরেছে শান্তির বুকের আগুনের আঁচ পেয়েছে। চোখ দিয়ে আগুনের শিখা বোধহয় উঁকি মারছে। শান্তি এগিয়ে গেল। দেবা ট্যাবা ছুটে পালিয়ে গেল খানিকটা। গাঢ় অন্ধকার একটা গলির মোড়ে গিয়ে দাঁড়ালো। শান্তি আরো এগিয়ে এলে তারা ওই গলির মধ্যে ঢুকবে। ওটা ঝিয়েদের বস্তির গলি। বড় হয়ে তো ওইখানে ওরা ঢুকবে। ঠেলা মেরে শান্তি গোপেনকে যে ভদ্রপল্লীর পাকা বাড়ি থেকে ভাগের পাকা বাড়ি, আবার সেখান থেকে টিনের কোঠা বাড়ি, আবার সেখান থেকে ঝিয়েদের বস্তির সামনের এই বস্তিতে এনে ঢুকিয়েছে, সেই ওই দেবা ট্যাবা হাবা সবাইকে ওই ঝিয়েদের বস্তিতে ঠেলবে। তারা ওই ঝিয়েদের সঙ্গে সংসার পাতবে।
তারপর ওখান থেকে পিছু হটে যাবে ওই পেছনের বস্তিতে, বেশ্যাপল্লীতে। গলিতে দাঁড়িয়ে থাকবে ছুরি হাতে অথবা ব্লেড কি কাঁচি হাতে। রাহাজানি কি খুনে কি পকেটমার হবে। নেবুও যাবে বোধহয় ওখানে। তাছাড়া আর কোথায় নেবুর গতি? সাধারণ সময়ে সে নেবুর বিয়ের কল্পনা করে। পাড়ার ছেলেদের কেউ নেবুকে ভালোবেসে বিয়ে করবে। ওই বড় বড় বাড়ির ছেলেদের কেউ না কেউ নেবুকে ভালোবেসে ফেলবে না? কে বা বলতে পারে? অসম্ভব কিসে? এই তো সিনেমায় সে দেখেছে, বস্তির মেয়ের সঙ্গে লক্ষপতির ছেলের বিয়ে হচ্ছে। আর তাছাড়া নেবু তো সাহসী মেয়ে। দেখতেও তার স্ত্রী আছে, চটক আছে। পথে ঘাটে ঘুরতে ঘুরতে গিয়ে কোনো ছেলের সঙ্গে আলাপ হবে, বাড়িতে আসবে যাবে, তারপর বিয়ে হবে। সে স্পষ্ট দেখছে নেবুর ভবিষ্যৎ। নেবুর বয়স বাড়বে, বিয়ে হবে না। তারপর অকস্মাৎ একদিন প্রকাশ পাবে নেবুর সর্বাঙ্গে মাতৃত্বের আভাস। আর নয়তো হঠাৎ একদিন দেখা যাবে নেবু নিরুদ্দেশ। তারপর নেবুকে একদা দেখা যাবে ওই পল্লীতে। ভাবতে ভাবতে শান্তির রাগ ক্ষোভ হতাশায় পরিণত হলো। কালবৈশাখীর ঝড় মেঘ বজ্র ক্রমে যেন আষাঢ়ে মন উদাস করা বর্ষার মেঘে রূপান্তরিত হয়। দিগন্ত থেকে দিগন্ত পর্যন্ত নিরন্ধ্র মেঘে ঠেকে যায়। ঝরঝর করে অবিকল কান্নার মতো বৃষ্টি নামে। কয়েক মুহূর্ত নীরবে থেকে সে কোনো মতে আত্মসম্বরণ করে ধরা গলায় কাতরভাবে ডাকলে, ওরে আয়, বাড়ি আয়, আর দুঃখ দিস নে, আয়। দেবা ট্যাবা উঁকি মারলে গলি থেকে, ওরে ফিরে আয়, আমার মাথা খা। এবার দুই ভাই রাস্তার উপর এসে দাঁড়ালো। আয় না, কিছু বলবো না, আয়, আর কেলেঙ্কারি বাড়াস নে। দেবা ট্যাবা এগিয়ে আসছে এক পা করে। শান্তি ওদের মারল না, মারতে ইচ্ছাই হলো না। নেবুর মৃত্যুশোক বুকের মধ্যে চেপে হতাশার অবসাদে অবসন্ন হয়ে সেই দাওয়ার উপর বসে পড়ল। দেবা ট্যাবা এবার সাহস পেয়ে দেখালো তাদের পুঁটুলির জিনিস, পোড়ানো লরির পার্টস, লরিতে আগুন ধরিয়ে দিয়ে বলল, জানো মা, প্রথমেই না গাড়ি থেকে খানিকটা পেট্রোল বার করে নিয়ে টায়ারের ওপর ঢেলে দিচ্ছে। ব্যাস, তারপরই দেশলাই পেট্রোলে আগুন লেগে হু হু করে জ্বলছে, টায়ারের রবার গলে যাচ্ছে, আর তখন সেই আগুন জ্বলছে সেই থেকে। তারপর শর্ট করে লরির ঘড়ি মিটার ব্যাটারি সব খুলে নিচ্ছে। শান্তির এতে খুশি হবারই কথা। এর আগে মূল্য আনতে পারে এমন জিনিস আনলে সে খুশিই হয়েছে। ওই ট্যাবাটা মধ্যে মধ্যে খবরের কাগজের প্রেস রুমে ঢুকে কতকগুলো ব্লক চুরি করে আনত। গোপেন সেগুলো বিক্রি করে কিছু মূল্য ঘরে এনেছিল। শান্তি মধ্যে মধ্যে ট্যাবাকে বলে, এই একদিনে যেন বেশি আনবি নে, একটা দুটো আনবি, তার বেশি নয়, নইলে ধরে ফেলবে। পাড়ায় খাওয়ান দাওয়ান থাকলে দেবা ট্যাবা দুজনেই যায়, সুযোগ মতো জুতো নিয়ে আসে। সেটা ওদের শিখিয়েছিল নেবু, হতভাগী নেবু। এই সময় ফিরল গোপেন। একখানা সেলুন বডি মোটর এসে দাঁড়ালো। সেই গাড়ি থেকে একটি লম্বা দেখতে জোয়ান ছেলে আর একটি হাল ফ্যাশানি মেয়ে তাকে পৌঁছে দিয়ে গেল। খোঁড়াতে খোঁড়াতে দাওয়ায় এসে বসে গোপেন বললে, এইটাই আমার বাড়ি।
বলেই ধপ করে দাওয়ার উপর বসে পড়ে হাসতে হাসতে বললে, জয় হিন্দ। মেয়েটিও হেসে হেসে বলল, জয় হিন্দ। আবার বলল, কাল যেন আর বাড়ি থেকে বার হবেন না। আরে না না, ও কিছু নয়। বলেই নিজের বাঁ পায়ের কাপড়টা সরালো। পায়ের ডিমেটায় একটা ব্যান্ডেজ। মেয়েটি বলল, কিছু না নয়, কাল বুঝতে পারবেন। কাল বিশ্রাম নিন, জ্বর টর হলে ডাক্তার দেখাবেন, আর পারি তো আমরা কেউ ডাক্তার নিয়ে আসবো কোন। তারা চলে গেল। শান্তি মাটির মূর্তির মতো স্তব্ধ হয়ে বসেছিল। তার মুখের ভাবের মধ্যে এমন কিছু ছিল যা দেখে গোপেন তাকে একটু তোষামোদ না করে পারলে না। হেসে বললে, পায়ের ডিমেতে রিভলভারের গুলি লেগেছে। শান্তি কোনো উত্তর দিলে না। গোপেন এবার ভিতরের দিকে মুখ ফিরিয়ে ডাকলে, নেবু, ও নেবু, নেবু রে। শান্তি এবার পাগলের মতো বলে উঠল, নেবু নেবু নেবু, নেবু নেই, নেবু মরেছে। শেষ রাত্রে শান্তি ঘুমিয়ে পড়ল। গোপেনের কিন্তু ঘুম এলো না। পায়ে গুলি লেগেছে, সেই যন্ত্রণা তাকে জেগে থাকতে সাহায্য করেছে। ক্রমাগত বিড়ি টানছে আর বসে আছে পথের দিকে তাকিয়ে। নেবুর অন্তর্ধান সম্পর্কে ক্রমশ তার অন্যরকম ধারণা হচ্ছে। শান্তি বলেছে, নেবু দেবা ট্যাবাকে খুঁজতে বেরিয়ে আর ফেরেনি। কিন্তু গোপেনের মনে হচ্ছে নেবু নিশ্চয় কারোর সঙ্গে ঘর থেকে চলে গিয়েছে। সন্দেহ হয়েছিল এ বাড়ির কানুর উপর, কিন্তু কানুটা তো ফিরে এলো। তার সাজ পোশাক চেহারা দেখে গোপেন বুঝতে পারলে নেবুকে নিয়ে বিলাস ব্যভিচার করতে যাওয়ার মতো পোশাকও তার নয়, আর চেহারাও তার নয়। কলকাতার উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত আজ 2 দিন সে ঘুরছে। সে দেখলেই বুঝতে পারছে এর বুকে এর মাতন লেগেছে কিনা। নেবু হয়তো দেবা ট্যাবাকেই দেখতে বেরিয়েছিল। অন্ধকার জনবিরল পথে দুষ্ট লোকের দল কিশোরী মেয়ে দেখে ধরে নিয়ে গিয়েছে। বুকের ভিতরটায় তার হু হু করছে। এদিকে পায়ের যন্ত্রণা, বেদনা সর্বাঙ্গে স্নায়ু শিরায় সঞ্চারিত হচ্ছে। অসহনীয় ক্ষোভে আক্রোশে মাঝে মাঝে জানোয়ারের মতো চিৎকার করে উঠছে। তার মনে পড়ে যায় মেয়েটিকে আর ছেলেটিকে। নেবু চলে যাওয়ার লজ্জাজনক এবং ক্ষোভজনক স্মৃতির মতোই ওই মেয়েটি এবং ছেলেটির স্মৃতি তার কাছে অবিস্মরণীয়। অদ্ভুত মেয়ে, অদ্ভুত ছেলে, গল্পের ছেলে মেয়ে যেন, অথচ মনে হচ্ছে যেন চেনা মুখ, অত্যন্ত চেনা মুখ। কোথায় যেন দেখেছে, ঠিক মনে করতে পারছে না, কিন্তু নিশ্চয় দেখেছে বহুবার। হঠাৎ মনে হলো খিদিরপুর থেকে কালীঘাট হয়ে আসবার সময় বড় জেলখানাটার ফটকের ধারে এদের দাঁড়িয়ে থাকতে দেখেছে। ফুলের মালা হাতে নিয়ে কারুর জন্যে দাঁড়িয়েছিল, কি ওরাই ফুলের মালা গলায় দিয়ে দাঁড়িয়েছিল, ঠিক মনে পড়ছে না। অত্যন্ত তিক্ত মনোভাব পোষণ করত সে এতদিন এদের সম্পর্কে, কিন্তু আজ সব ধারণা পাল্টে গেল তার। যাদের এতদিন মনে করত ছাই, আজ তাদের ছুঁয়ে বুঝতে পেরেছে ছাইয়ের তলায় গনগনে আগুন ধকধক করছে। ভবানীপুরে যোগুবাজারে ওদের সঙ্গে দেখা। আজ সকালে পাড়ায় লোকের হায় হায় শব্দ শুনে ঘুম ভেঙে উঠেছিল গোপেন। বাড়িতে ছোট বাচ্চা দুটো ছাড়া কেউ ছিল না। ঘরে ছিল শেকড় লাগানো। খুলে দিলে একজন পড়শি, তারই কাছে শুনলে শ্যামবাজারের 5 মাথায় গুলি চলেছে,
সঙ্গে সঙ্গে সে জামাটা টেনে নিয়ে গায়ে দিতে দিতেই বেরিয়ে পড়েছিল। শ্যামবাজার থেকে কালীঘাট। মঙ্গলবার রাত্রে সে কালীঘাটের ট্রাম ডিপোর আগুন দেখেছে। মাথায় ঢেলা খেয়ে বাড়ি ফিরেছিল। সেই থেকে কালীঘাট তাকে টানছিল। ভবানীপুরে যোগুবাজারে এসে সে থমকে দাঁড়ালো। রাস্তায় ব্যারিকেড। অল্পক্ষণের মধ্যে চোখে পড়ল এখানে ওখানে শিখের দল, বাচ্চার দল, ঢেলা হাতে সব তৈরি। গোপেন মনে মনে খুশি হয়ে উঠল। আর না এগিয়ে এইখানি ভিড়ের মধ্যে মিশে গেল। সর্বপ্রথম সে সংগ্রহ করে নিলে একটা পোড়া লরি ভাঙা লোহার মজবুত ডান্ডা। এরই মধ্যে গোপেন ছেলেটিকে দেখলে। একসময় গোপেন চিৎকার করেছিল পাগলের মতো। তারপর হঠাৎ তার পাশে এসে দাঁড়ালো ছেলেটি। বললে, এরকম চিৎকার করে না, ডিসিপ্লিন না হলে কাজ হয় না, আপনি স্থির হয়ে থাকুন। মুখের দিকে গোপেন চেয়ে দেখলে ছেলেটির মুখে কোনো বিরক্তি ছিল না। হাসি মুখেই কথাগুলি সে বলছিল। দুটোর পর আসর জমে উঠল। লোক জমল বেশি। শীতের দিনে শীত কেটে গরম হয়ে উঠেছে আবহাওয়া। ঝাঁকে ঝাঁকে ইট পড়তে লাগল। পুলিশের লরি আসে, কিন্তু ওই ইটের মধ্যে দাঁড়াতে পারে না, দ্রুত ফিরে যায়। গোপেন এবার চঞ্চল হয়ে পড়ল। পেট জ্বলছে। সকাল থেকে পেটে দানা পড়েনি। পকেটে মাত্র 2 আনা পয়সা। লোহার ডান্ডাটা হাতে নিয়ে গোপেন গলি গলি খানিকটা গিয়ে ভিতরের দিকের কোনো রাস্তার ধারে চায়ের দোকান খুঁজছিল। হঠাৎ নজরে পড়ল একটা সরু গলির মোড়ে ছেলেটি কথা বলছে মেয়েটির সঙ্গে। একটা কিছু গভীর আলোচনা চলছে। কৌতুক নয়, হাসি নয়। ওদের পাশ কাটিয়ে যাবার সময় গোপেন সম্ভ্রম প্রকাশ না করে পারলে না। হঠাৎ মেয়েটি ওকে ডেকে বলল, শুনুন। আমাকে বলছেন? গোপেন চমকে উঠে ফিরে দাঁড়ালো। হ্যাঁ হ্যাঁ, আপনাকে। আপনার মাথা থেকে রক্ত পড়ছে। কিসে লাগলো? ঢেলা? গোপেন সলজ্জভাবে হেসে বললে, ওটা কাল লেগেছে ট্রামগুলো পোড়ানোর সময়। ব্যান্ডেজটা খুলে গিয়েছে। এখনই বোধহয় কারোর কনুইয়ের ধাক্কা লেগে গেল। না না, ওটা বেঁধে ফেলা উচিত। এক কাজ করুন, আপনি। না না, এখন যাবেন না। দেখছেন না, সব লোক পিছে গলির মধ্যে ঢুকছে। আর তাছাড়া আপনার মাথায় জামায় রক্তের দাগ দেখলে এখনই গুলি করবে। আপনি লুকিয়ে পড়ুন। গোপেন ঢুকে পড়ল সরু গলিটার মধ্যে। বাঁ পাশে দুটো বাড়ির মধ্যে এক ফালি অন্ধকার জায়গা। সেইখানে দেওয়ালের সঙ্গে মিশে সে দাঁড়িয়ে রইল। মুহূর্তে গলির মধ্যে ঢুকে গেল পলাতক ছেলেটা। আর তার পিছনে পিছনে ধীর পদক্ষেপে এসে দাঁড়ালো মেয়েটি। গলির সামনে দ্রুত এগিয়ে এলো ভারী বুটের আওয়াজ। এবার মেয়েটি ঢুকলো গলির ভিতর। বুটের আওয়াজের মালিককে এবার দেখতে পেল গোপেন। দেখল একজন সার্জেন্ট, হাতে রিভলভার। মেয়েটি গোপেনকে অতিক্রম করে গলির ভিতরে চলে যাচ্ছে। তেমনি মন্থর পদক্ষেপে পিছন ফিরে তাকাচ্ছে না। গোপেন বুঝতে পারল ছেলেটাকে পিছনে রিভলভারের নলের মুখ থেকে আড়াল করে চলেছে ও। অদ্ভুত বুদ্ধি, অদ্ভুত সাহস। গোপেন বিস্মিত হয়ে গেল। হঠাৎ সার্জেন্টটা চিৎকার করে উঠল, এই স্টপ স্টপ! মেয়েটি কিন্তু দাঁড়ালো না। কথা যেন ওর কানেই যাচ্ছে না। সার্জেন্টটা এবার চিৎকার করে বলে উঠল, এবার কিন্তু গুলি করব, দাঁড়াও। গোপেনের রক্ত টকবক করে ফুটে উঠল। সে আর আত্মসম্বরণ করতে পারলে না। তার হাতে থাকা লোহার ডান্ডাটা শক্ত মুঠোয় ধরে
সে গর্জন করে বেরিয়ে এলো আড়াল থেকে, ঠিক সার্জেন্টটার পিছনে। চকিত হয়ে সার্জেন্টটা গোপেনের দিকে ফিরতে চেষ্টা করতেই সে তার ওই ডান কাঁধেই বসিয়ে দিল লোহার ডান্ডাটা। অত্যন্ত শক্ত আঘাত। লোকটা মাটিতে পড়ে গেল। সঙ্গে সঙ্গে হাতের রিভলভারটাও হাত থেকে খসে মাটিতে ঢুকে পড়ে গেল গলির উপর। মুহূর্তে আওয়াজ হয়ে গেল। গুলিটা গোপনের পায়ের ডিমের অল্প একটু মাংস ছিঁড়ে নিয়ে চলে গেল। সর্বাঙ্গে একটা যন্ত্রণার বিদ্যুৎ প্রবাহ বয়ে গেল। কিন্তু অদ্ভুত মেয়েটি। সে গোপেনের হাত ধরে টেনে গলির মধ্যে ঢুকে এঁকে বেঁকে বেরিয়ে গেল একটা রাস্তায়, আবার গলি গলি আর একটা রাস্তায়, তারপর ঢুকলো একটা বাড়িতে। সম্ভবত সেটাই এদের আড্ডাখানা। আরও কয়েকজন সেখানে বসেছিল, তারাই ব্যান্ডেজ বেঁধে দিলে। কিছুক্ষণ পরে সেখানে এলো ছেলেটি। খবর নিয়ে এলো একজন গুলি খেয়েছে। তার নাম বরেন্দ্র কুমার দত্ত। 22 বছরের ছেলে, জোয়ান। মরবার আগে সে এক গ্লাস জল চেয়েছিল। হাসপাতালের নার্স তার অবস্থা দেখে চোখের জল সম্বরণ করতে পারেনি। কাঁদতে কাঁদতে সে জলের গ্লাস এগিয়ে দিয়েছিল। ছেলেটি তার মুখের দিকে তাকিয়ে বলেছিল, কাঁদছো কেন? হ্যাঁ, আমি তো দেশের স্বাধীনতার জন্য মরছি। এ মরণ তো ভাগ্যের মরণ। আমার দেশ স্বাধীন হোক। আমার দেশ স্বাধীন। গোপেন বারবার সেই কাহিনী স্মরণ করছে। নেবু যেন গুলি খেয়ে মরে গিয়ে থাকে। গোপেনের মতো বাপের ঘরের দুর্ভাগ্য থেকে মুক্তি নিতে সে যেন দেশের জন্য মরে, দেশের পথের উপর পড়ে থাকে। 14ই ফেব্রুয়ারি, বৃহস্পতিবার। সকাল হয়ে আসছে। গোপেন উঠে দাঁড়ালো। মরা নেবুর সন্ধানে যেতে হবে। কিন্তু এ কি? মাটি টলছে, সব ঘুরছে যে। গোপেন দেওয়ালটা আঁকড়ে ধরবার চেষ্টা করল, কিন্তু কই, কোথায় দেওয়াল? সে পড়ে গেল উপুড় হয়ে। কানু সেই দরজার মুখে শুয়েই ঘুমিয়ে পড়েছিল। শীতের শেষ রাত্রির ঠান্ডায় পথের কুকুরের মতো কুণ্ডলি পাকিয়ে একটা কাতর সরীসৃপের মতো পড়েছিল। গাঢ় ঘুম নয়, অবসন্নতার তন্দ্রাচ্ছন্নতা। তন্দ্রাচ্ছন্নতার মধ্যেও নেবুর জন্য চিন্তা তার মস্তিষ্কের মধ্যে ঘুরে বেড়াচ্ছিল। বুকের মধ্যে উদ্বেগও তাকে পীড়িত করছিল, অবসন্ন তন্দ্রাচ্ছন্ন রোগীর রোগ যন্ত্রণার মতো। ভোরবেলাতেই তার তন্দ্রা ভেঙে গেল। ঠিকের ঝি পাড়াতে অতি নিকটেই থাকে। কাছের বাড়ির কাজ তারা সর্বাগ্রে সেরে দিয়ে যায়। সেই ঠিকের ঝিয়ের চিৎকারে তার তন্দ্রা ভেঙে গেল। এমনিভাবে দরজার গোড়ায় কানুকে পড়ে থাকতে দেখে সে আঁতকে চিৎকার করে উঠেছিল। 1946 সালের 14ই ফেব্রুয়ারি। গত 3 দিনে মানুষ মরেছে, গুলি খেয়ে জখম হয়েছে, এছাড়া খবর নেই। রকমারি গুজবে কলকাতার আকাশ বাতাস ভরে রয়েছে। আর কানুকে এইভাবে পড়ে থাকতে দেখে ঝি বেচারি ভেবেছিল কেউ হয়তো কানুকে খুন করে গিয়েছে। হয়তো রাস্তাতেই গুলি খেয়ে মরেছিল ছেলেটা। লোকজনে রাত্রে লাশটা এনে ফেলে দিয়ে গিয়েছে। তাই সে চিৎকার করে কয়েক পা পিছিয়ে গেল। বাড়ির ভেতর থেকে কানুর মা সাড়া দিলে, কে গা, কি হয়েছে? তিনিও উৎকণ্ঠিত হয়ে রয়েছেন কানুর জন্য। তবে কানু এমন অনেক দিন অনুপস্থিত থাকে রাত্রে। বারোয়ারি পুজোয় সে ভলেন্টিয়ারি করে, রাত্রে ফেরে না। সরস্বতী পুজোয় তো কথাই নেই, কয়েকদিন ধরেই তার দেখা মেলে না। শিব চতুর্দশীতে সারা রাত্রিব্যাপী সিনেমা শোতে 8টায় গিয়ে সকালে ফেরে। মধ্যে মধ্যে পিকনিকে যায়।
সকালে গিয়ে ফেরে রাত্রি 12টায়, আবার কখনো কখনো ফেরে তার পরদিন। ফিরতে দেরি হলে খাবার ঢাকা দিয়ে তাঁরা শুয়ে পড়েন। কানুর ডাক শুনবার জন্য উৎকণ্ঠা পোষণ না করেই ঘুমান। ডাকলে দরজা খুলে দেন, না ডাকলে ঘুম ভাঙে যথা নিয়মে সকালে। তখন মনে মনে কঠিন তিরস্কার করবার সংকল্প করেন, কঠিন কথাও অনেক ভেবে রাখেন মনে মনে, কিন্তু কানু ফিরলে আর কোনো কথাই ওঠে না। তাকে সহজভাবেই গ্রহণ করে তারা। কিন্তু এসব সত্ত্বেও গত রাত্রে কানুর মা উৎকণ্ঠিত না হয়ে পারেননি। কয়েকবারই তাঁর ঘুম ভেঙেছে। আজ ভোরে তাই ঘুম ভাঙতে কয়েক মিনিট বিলম্ব হয়েছিল। এখন ঝিয়ের চিৎকারে ঘুম ভেঙে কানুর মা প্রশ্ন করলেন, কি গা? এই যে আমি মা, এ দাদাবাবু দোরগোড়ায় শুয়ে রয়েছে। আমি মা, ভয়ে আর বাঁচিনে। কে? কানু? হ্যাঁ গো হ্যাঁ, ঝগড়া হয়েছে বুঝি? অয় অ দাদাবাবু, আবার চললে কোথা গো? নেবুর সন্ধান করতেই হবে। রাস্তার মোড়ে রাইফেল নিয়ে ঘুরছে ব্রিটিশ টমি, সিগারেট ফুঁকছে। বড় বাড়িটার বারান্দায় বুক দিয়ে ঝুঁকে 10-12 জন চেয়ে রয়েছে রাস্তার দিকে। কানুর মনে হলো ঘৃণা ভরা আক্রোশে ফুটে রয়েছে ওদের নীলাভ চোখে। এইবার সে দাঁড়ালো। তারপর একটা গভীর দীর্ঘ নিঃশ্বাস ফেলে সে আবার চলতে আরম্ভ করল। 5 মাথার মোড়ে গোলাকৃতি জায়গায় গোর্খা পুলিশ পাহারা দিচ্ছে। কানুর মাথার ভিতরটা ক্ষোভে রাগে কেমন হয়ে উঠল। চলতে চলতে কানু বসে পড়ল একটা দোকানের সিঁড়ির উপর। হতাশার অবসাদে সে যেন এক মুহূর্তে ভেঙে পড়ল। চারিপাশে ফুটপাত আজ প্রায় জনশূন্য। হঠাৎ সে ফুঁপিয়ে কাঁদতে লাগল। তার দৃষ্টিতেও দেখতে দেখতে ভয়ের অভিব্যক্তি ফুটে উঠল। পা দুটো যেন কাঁপছে। অনেকক্ষণ সে চুপ করে বসে রইল। তারপর ধীরে ধীরে উঠল। বাড়ি ফিরতেই ইচ্ছে হচ্ছিল, কিন্তু চলল সে মানিকতলার দিকে। নেবু কই? কোথায় নেবু? রাত্রের অন্ধকারে দেখা, তবু চিনতে পারলে কানু। হ্যাঁ, সেই কানুর মতোই অস্থির হয়ে ফিরছে। ভয় নিষেধ তার জীবনের গতিবেগের পথে অবরোধের সৃষ্টি করেছে। সেখানে ধাক্কা খেয়ে চারিপাশে ঘুরে ঘুরে গতিবেগকে ক্লান্ত করে দিচ্ছে। কানু ঠিক চিনলে। কাল রাত্রে নেবুকেই এই ছোকরা বলেছিল, লালবাজার মে হিন্দু মুসলিম এক হো গয়া পাইজি। হ্যাঁ। কানু তার হাত ধরলে। এই কাল রাত্রে তোমার পাশে দাঁড়িয়ে ঢেলা ছুঁড়েছি আমি, চিনতে পারছো? ছোকরা চমকে উঠল। কে তুমি? চোখের দৃষ্টিতে চকিতে পরপর ফুটে উঠল ভয়, অবিশ্বাস, হিংস্র আক্রমণোদ্যোগ। কিন্তু কানুর হাতের স্পর্শের মধ্যে চেপে ধরে আয়ত্ত করবার চেষ্টা ছিল না, বরং ছিল শিথিল ভঙ্গির মধ্যে মিনতির স্পষ্ট প্রকাশ। নইলে হয়তো কিছু একটা ঘটে যেত। কানু বললে, তুমি যাকে পাঁইজি বলেছিলে, আমার সঙ্গে সেই শিকের ছেলেটি ছিল, বলো সে কোথায়? সে স্থির দৃষ্টিতে কানুর দিকে চেয়ে বললে, ঝুট বাত, শিকের ছেলে? শিকের ছেলে নয়, সে মেয়ে ছেলে। বলো সে কোথায়? কাল রাত্রে এখান থেকেই তাকে পাইনি, বলো। তা তোমার নাম কি? কানু, কানাইলাল বোস। একটু স্তব্ধ হয়ে থেকে সে বললে, তোমার নাম করেছিল সে, একবার হোঁশ হয়েছিল, মরবার ঘণ্টাখানেক আগে। মানে নেবু নেই?
মরে গিয়েছে। পেটে গুলি লেগেছিল। কিন্তু আমার মরা নেবু কই? কোথায় দেব? কোথায়? তুমি দেখবে, কিন্তু সে এখন নয়, সন্ধ্যের পর। রাত্রি 10টার পর ইসমাইল তাকে দেখাতে নিয়ে গেল নেবুর মৃতদেহ। 10টার পর কানুকে সঙ্গে নিয়ে খালের ধারের দিকে চলল। সমস্তটা দিন কানু ইসমাইলের সঙ্গ ছাড়লে না। ইসমাইলই তাকে খাওয়ালে। অন্ধকারে খালের ধারে একটা নির্জন স্থান এসে দেখে ঠাউর করে একটা গাছের তলায় দাঁড়ালো। বললে, দোস্ত, তুমি আমার কথা বিশ্বাস করো। খোদা তাআলার নাম নিয়ে, আল্লাহ রসুলের নাম নিয়ে তোমাকে বলছি, সে ঠিক এই গাছটার সামনে বরাবর খালের জলের মাঝখানে আছে। হ্যাঁ গো। কি বলছো তুমি? ও ওইখানে ফেলে দিয়েছো তাকে? হ্যাঁ হ্যাঁ, কি করব? অজানা অচেনা, তার উপর মেয়ে ছেলে। কবর দিতে গেলে সেখানেও তো ডাক্তারের সার্টিফিকেট চাই, শনাক্ত চাই, নাম লেখাতে হবে যে। আর একা তোমাদেরই ওই মেয়ে নয়, অবশ্য আমাদের একজনকে ওখানে দিতে হয়েছে। সে ছিল ফেরারি আসামি। কানু তার মুখের দিকে চেয়ে রইল। অন্ধকারের মধ্যেও ইসমাইল অনুভব করলে সে কথা। সে বললে, সহজ করো ভাই, আমার বাত বিশ্বাস করো। কানু হঠাৎ নামতে গেল। খালের পাড় ভেঙে জলের দিকে অগ্রসর হলো। ইসমাইল তার হাত চেপে ধরে বললে, এ কি করছো দোস্ত? না না, ছাড়ো ছাড়ো, আমি দেখব। না, আমিও দিনের বেলা ভেবেছিলাম আমি জলে নেমে তুলে তোমাকে দেখাবো, কিন্তু সে হয় না দোস্ত। খালে ছোট ছোট স্টিমার চলে, কত জল তাও জানি না, সে হয় না। তবে বিশ্বাস করো দোস্ত, আমি ঝুট বলিনি। তুমি ফিরে এসো, এসো। কিছুক্ষণ দুজনেই স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকলো। তারপর হঠাৎ কানু বলল, বেশ, চলো। গোপেন উদাস দৃষ্টিতে চেয়ে বসেছিল বাইরের সেই ফালি দেওয়ালটার উপর। গতকাল একবেলা পুরো সে অজ্ঞান হয়েছিল। দুপুরের পর চেতনা হয়েছে, কিন্তু চেতনা হলেও সে উঠতে পারেনি। ডাক্তার তাকে উঠতেই দেয়নি, চেষ্টা করবারও অবকাশ পায়নি। বাকি সমস্ত দিনটা এবং রাত্রিটা তার অঘোর ঘুমের মধ্যে কেটে গিয়েছে। কিন্তু ভগবানকে ডাকারও সময় ছিল না তার। দুজন ঝি যাচ্ছিল, তাদের ডেকে ধরাধরি করে ঘরে তুলে এনেছিল। অবশেষে ডাক্তার ডেকেছিল। নেবু খুলে রেখে গিয়েছিল তার কানের দুটো মরা সোনার ট্যাপ, রূপোর চুড়ি 4 গাছা। তাই বন্ধক দিয়েছে ওই ঝিয়েদের বস্তির জগমাসির কাছে। জগমাসি শোকে অভিভূত হয়ে কাঁদছিল। তার কোলে পিঠে করে মানুষ করা মেয়ে কাল গুলি খেয়ে মরেছে। গণেশ টকির কাছে তাদের বাড়ি। 3 তলার উপরে জানালায় দাঁড়িয়ে 14 বছরের মেয়েটি কৌতূহলী হয়ে দেখছিল এই সংঘর্ষ। শান্তির বুক ফাটিয়ে চিৎকার করে উঠতে ইচ্ছে হয়েছিল, কিন্তু নিজেকে সংযত করেছিল। কারণ কলঙ্ক, দুরবনেও কলঙ্কে দেশ ছেয়ে যাবে। নেবু ফিরে এলে ঘরে তার ঠাঁই হবে না। কথা প্রকাশ পেলে, আপিস পর্যন্ত গিয়ে পৌঁছলে গোপেনের চাকরি যাবে। তাই জগর কথার কোনো উত্তর না দিয়েই সে একরকম ছুটে পালিয়ে এসেছিল। ডাক্তারের কাছেও সে সত্য কথা বলেনি। মাথায় ঢেলার আঘাত, পায়ে গুলির ক্ষত দেখে ডাক্তার প্রশ্ন করেছিলেন,
কি করে হলো? হাঙ্গামায় মেতেছিল বুঝি? না ডাক্তারবাবু, তবে মুহূর্তে শান্তির মাথায় এসে গেল মিথ্যা কথা। সে বললে, আসলে খিদিরপুর থেকে তো ফিরছিলেন, হাঙ্গামার মধ্যে পড়ে গিয়েছিলেন। এদের ঢেলায় মাথা ফেটেছে, আর ওদেরই গুলি পায়ে লেগেছে। অবিশ্বাসের কিছু নেই। ডাক্তার আর প্রশ্ন করেননি, কিন্তু তিনি দয়া করে ভিজিটও নেননি। ওষুধের দাম নিয়ে বলে গিয়েছেন, ঠিক আছে, আজ আর উঠতে দেবেন না, আর উঠতেও পারবে না। তাছাড়া ঘুমের ওষুধ দিলাম, থাক। জ্ঞান হওয়ার পর গোপেন জিজ্ঞাসা করেছিল, নেবু নেবু কই? শান্তি মাথা নেড়ে ইঙ্গিতে জানিয়েছিল, আসেনি। ফিরেনি। স্তব্ধ হয়ে শুয়ে ঘরের খাপড়ার চালের দিকে চেয়ে থাকতে থাকতে গোপেন ঘুমিয়ে পড়েছিল। শান্তি উদ্বেগ আকুল চিত্তে ঘরের দরজাটায় ঠেস দিয়ে বসে সমস্ত দিন কাটিয়েছে। এপাশে ঘরের মধ্যে ঘুমন্ত অসুস্থ গোপেন, ওপাশে পথ। এখান থেকে প্রায় মোড়টা পর্যন্ত দেখা যায়। বিকেলবেলা প্রতিবেশীরা খোঁজ নিয়েছিল নেবুর। কই, নেবুকে দেখছি না তো। তাদের শান্তি বলেছে, হঠাৎ পাত্র ঠিক করে এসেছেন, কি করব? বাড়িতে উনি নেই। দেবা টেবা বাইরে, 1 ঘন্টার বেশি ট্রেনের সময় নেই, তাই নেবুকে শুধু পাঠিয়ে দিলাম। এরপর আমরা যাব। তারপর ঘরে খিল দিয়ে উপুড় হয়ে পড়ে কেঁদেছে। তাও কি নিশ্চিন্তে কেঁদে বুক হালকা করার উপায় আছে? গোপেন যে অঘোর ঘুমের ঘোরে মধ্যে মধ্যে দুঃস্বপ্ন দেখছিল, শান্তি চোখ মুছে তাকে নাড়া দিয়ে কপালে জল দিয়ে পাশ ফিরিয়ে শুইয়ে দিয়েছে। ভোর রাত্রে ঘুম ভেঙেছিল গোপেনের, তখন শান্তি ঘুমোচ্ছিল। সকালে উঠে গোপেন বলেছিল, এই দেখো, পুলিশে খবর দি। কি বলো? সে কি গো? তারপর তোমার কাণ্ড যখন বেরুবে, দেবা টেবার কাণ্ড যখন বেরুবে, তখন তোমার চাকরি যাবে, হাতে দড়ি পড়বে। তাছাড়া মেয়েরই যে কি কাণ্ড বার হবে, তাই বা কে জানে। গোপেন চুপ করে বসে রইল, এর কোনো জবাব দিতে পারলে না। আর তাছাড়া আমি পাড়ায় বলেছি, আমার বাবা এসে নেবুকে নিয়ে গিয়েছেন। দেবা টেবাও তাই জানে। সেই অবধি স্তব্ধ হয়ে বসে আছে গোপেন। শুধু মধ্যে মধ্যে বিড়ি খাচ্ছে। শরীরে এতটুকু শক্তি নেই, বুকের মধ্যেও সে উন্মত্ততাও নেই। দেহে আঘাতের জর্জরতা, বুকে নেবুর জন্য অবরুদ্ধ শোকের হতাশা। মধ্যে মধ্যে দেবা টেবা বাইরে যাচ্ছে, ফিরে আসছে। ঘরের মধ্যে আজ শান্তি ভগবানকে ডাকছে, হে ভগবান, শেষে তুমি এই করলে। বার কয়েক শুনে গোপেন আর সহ্য করতে পারলে না। শান্তির ওই কাতরভাবে ভগবানকে ডাকার মধ্যে যেন তারই প্রতি মর্মান্তিক তিরস্কার প্রচ্ছন্ন রয়েছে বলে মনে হলো। ভাবে না হলেও অস্পষ্টভাবে সেটা অনুভব করলে। তাই সে বলে উঠল, ছি 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 ছি, চুপ করো, চুপ করো, তোমার পায়ে ধরছি আমি, চুপ করো। দিনে খেয়ে দিয়ে গোপেন একটু সুস্থ হলো। নানা উপায় সে ভাবতে লাগলো। ভাবল,
সেই মেয়েটি আর ছেলেটির সঙ্গে যদি একবার দেখা হতো, কিন্তু তারা কি আসবে? তাছাড়া কলকাতার এত ছেলে মেয়ের মধ্যে কি সে আর তাদের খুঁজে বার করতে পারবে? তবে হ্যাঁ, যদি আবার হাঙ্গামা বাঁধে, সেই হাঙ্গামার মধ্যে ঝাঁপিয়ে পড়লেই তাদের দেখা পাবে, এ বিষয়ে গোপেনের কোনো সন্দেহ নেই। কিন্তু গোপেন ভুল করবে না। নেবুর শোক তার বুকে গাঁথা রইল। একটা মানুষ নেই যে দুটো কথা বলে। ভাবল গলির মোড় পর্যন্ত গেলে হয়। হঠাৎ তার নজরে পড়ল কানু এসে দাঁড়িয়েছে নিজেদের বাড়ির সামনে, ওই গলিটার ভিতরের দিকে। সে ডাকলে, কানু। কানু ধীরে ধীরে এগিয়ে এলো। আজকেকার খবর কিছু জানো? মুখের ওপর কোঁচার ডগাটা চেপে ধরেছে কানু। সম্ভবত এখনই সিগারেট খেয়েছে। মাথা নেড়ে ইঙ্গিতে উত্তর দিলে, না। তোমরা খবরের কাগজ নাও না? কানু নীরবে চলে গেল। বাড়ি থেকে কাগজখানা এনে গোপেনের পাশে নামিয়ে দিলে। গোপেন দেখল অনেক খবর। শহরতলি অঞ্চলে হাঙ্গামার বিস্তার। লাইনের ওপর শুয়ে ট্রেন চলাচল বন্ধ করবার চেষ্টা করেছে। কাঁকিনাড়ায় গুলিতে মরেছে 4 জন, 14 জন আহত হয়েছে। হাওড়ায় শালিমারের শ্রমিকরা কাজ বন্ধ করেছে। বুধবারে উন্মত্ত জনতা কলকাতায় একটা গির্জায় আগুন দিয়ে কাগজপত্র নষ্ট করেছে। শুধু যোগুবাজারে একখানা লরি পুড়েছে, মিলিটারি এসে গুলি চালায়। অবশ্য কেউ আহত হয়নি। যোগুবাজারে মিলিটারি পিকেট বসেছে, ইত্যাদি। মুহূর্তে মনের মধ্যে ভেসে ওঠে একটি ছেলে আর একটি মেয়ের ছবি। দীপ্তি ফুটে ওঠে তার চোখে। তারপর আবার দীর্ঘ নিঃশ্বাসও ফেলে। কাগজখানা পাশে সরিয়ে দিয়ে উঠে দাঁড়ায়। কানু জিজ্ঞাসা করলে, কোথায় যাবেন? এই একটু দেখে আসি। কানুও তার সঙ্গে সঙ্গে চলল। দোকানপাট বন্ধ, রাস্তা খাঁ খাঁ করছে। 2-4 জন মানুষ যারা চলছে তারা মাথা নিচু করে চলেছে। শ্যামবাজার বাগবাজারের সংযোগস্থলে লাইট পোস্টে একটা পোস্টার ঝুলানো রয়েছে। সাদা কাগজের উপর সবুজ কালিতে হাতে লেখা পোস্টার। গোপেন আর পড়তে পারলে না। সরে এসে দাঁড়ালো ফুটপাথের উপর। ভাবলে, হে ভগবান, সব মিলিটারি লরিগুলো চলে গেল। বাড়ি যান আপনি? কে? ও, আমি কানু। আপনি বাড়ি যান। একটা দীর্ঘ নিঃশ্বাস আপনি বেরিয়ে এলো গোপেনের বুক থেকে। কানুর সঙ্গে নেবুর একটা প্রীতির সম্বন্ধ ছিল। মধ্যে মধ্যে ইদানিং গোপেনের সন্দেহ হতো, অহেতুক সন্দেহ নয়। তির্যক কটাক্ষে কানুর দিকে চেয়ে নেবুকে সে হাসতে দেখেছে। এখন কানুর উপর তার রাগ হলো। কাল রাত্রে একবার সন্দেহ হয়েছিল কানুর উপর। তা তুমি কোথায় যাবে? আমি ব্লাড ব্যাংকে রক্ত দিতে যাব। উন্ডেরদের জন্য অনেক রক্ত দরকার। ও বেশ, চলো, আমিও যাব। না, আপনি তো নিজেই জখম হয়েছেন। তাছাড়া কালই ট্রাম বাস খুলবে বোধহয়। আপনাকে অফিসে যেতে হবে তো, আপনি বাড়ি যান। গোপেন স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। কালই বাস ট্রাম খুলবে, অফিস যেতে হবে বই কি। কিন্তু না গেলে চাকরি চলে যাবে। কেমন যেন ফ্যাকাশে মরার মতো চেহারা হয়ে যাচ্ছে পৃথিবীর। মাথা হেঁট করে সে ফিরে এলো।
পথের দোকানে চা খাবার ইচ্ছে ছিল, কিন্তু চায়ের দোকানও সব বন্ধ। তাছাড়া কলকাতায় দুধ আসছে না আজ 2 দিন ধরে। বাড়ি ফিরে দাওয়ায় বসে সে আবার বিড়ি খেতে লাগল। দেবা আর ট্যাবা ভাম হয়ে বসে আছে। ওদের জীবনের তার খুব টেনে বেঁধেছিল ওরা, কিন্তু হঠাৎ সেটা আবার আলগা হয়ে গিয়েছে। কিছু আর ভালো লাগছে না তাদের। সেদিনটা তাদের কি আনন্দেই গিয়েছে। এমন অপার অসীম আনন্দ তারা জীবনে কখনো পায়নি। 1946 সালের বাংলাদেশের বালক তারা। তারা জয় হিন্দ জানে, বন্দে মাতরম জানে, নেতাজি জানে, মহাত্মাজি জানে, স্বাধীনতা জানে। সে জানা অবশ্য স্পষ্ট নয়, একটা অস্পষ্ট গুরুত্ব, পবিত্রতা, মাহাত্ম্য, উত্তেজনা তারা মনে প্রাণে অনুভব করে। সেদিন তার সঙ্গে প্রত্যক্ষ পরিচয় হয়েছে। সে পরিচয়ের আনন্দের সঙ্গে আরও একটা আনন্দ তারা অনুভব করেছিল। মাটির উপরে অকারণে লাঠির আঘাত করে যে আনন্দ তারা পায়, কচু গাছ কেটে যে আনন্দ পায়, আবর্জনায় আগুন লাগিয়ে যে আনন্দ পায়, সে আনন্দ অপরিমিত পরিমাণে তারা অনুভব করেছিল। আলাদিনের প্রদীপের ঐশ্বর্য এসে গিয়েছিল যেন জীবনে। সে প্রদীপ আবার হারিয়ে গেল। তারা যেন অত্যন্ত গরিব হয়ে গিয়েছে, তাই চুপচাপ স্তব্ধ হয়ে বসে আছে। শান্তি এখনো মধ্যে মধ্যে অবসর পেলে কাঁদছে। মধ্যে মধ্যে ডাক ছেড়ে সেই একটি কথাই বলছে, হা ভগবান, শেষে তুমি এই করলে। আর গোপেন বসে থাকে চুপ করে, দাঁতে দাঁত টিপে। বিরক্তি প্রকাশ করে না, সান্ত্বনাও খুঁজে পায় না। সন্ধ্যা হয়ে আসছে। সকাল সকাল খেয়ে শুয়ে পড়াই ভালো। শরীরটা সুস্থ হবে কাল সকালে। কাল আবার অফিস যেতে হবে, ট্রাম বাস খুলবে। 16ই ফেব্রুয়ারি শনিবার। আজ সত্যই বাস ট্রাম চলাচল শুরু হয়েছে। খবরের কাগজের হেডলাইনে ছাপা হয়েছে, ঝড়ের পর শান্ত কলকাতা। ঝড় বৈকি, এ ঝড় নূতন নয়। মানুষের সমাজ গঠনের প্রারম্ভ থেকে এ ঝড় উঠছে, কখনো বড়, কখনো ছোট। শাসকের শাসন, বঞ্চকের বঞ্চনা, উৎপীড়কের উৎপীড়ন শৃঙ্খলিত। বঞ্চিত উৎপীড়িত মানুষের চোখে যখন অশ্রু ঝরে পড়ে, তখন বুকের মধ্যে সঞ্চিত হয় যত বিন্দু অশ্রু তত বিন্দু ক্ষোভ। তারপর উত্তাপ বাড়তে থাকে মাত্রায় মাত্রায়। তারপর একদিন অকস্মাৎ জাগে ঝড়। আপিসে গোপেনের মাথায় ও পায়ে ব্যান্ডেজ দেখে সাহেব ডেকেছিলেন। গোপেন সেই শান্তির রচনা করা মিথ্যা কৈফিয়তি দিল। তাছাড়া আর বলবে কি? অদ্ভুত ভাগ্য গোপেনের। সাহেব তাকে 1 সপ্তাহের ছুটি দিলেন, আর দিলেন নিজে থেকে 20 টাকা চিকিৎসা করার জন্য। গোপেন আপিস থেকে বেরিয়ে মাঠে গিয়ে বসে রইল সারাদিন। উদাস দৃষ্টিতে দূরে কলকাতার মাথার উপরে, যেখানে ইডেন গার্ডেনের গাছে বড় বড় বাড়ির মাথার কোলে আকাশ নেমে এসেছে, সেই দিকে চেয়ে বসে রইল। হঠাৎ এক সময় তার চোখে পড়ল, একখানা বাসের মধ্যে যাচ্ছে সেই মেয়েটি, সেই রহস্যময়ী মেয়ে। হ্যাঁ, সেই তো। ভর্তি দুপুরের বাস, লোকজন বিশেষ নেই। সামনের সিটে বসে আছে সেই মেয়েটা, আর তার পাশে ও কে? কানু। হ্যাঁ, কানুই তো। কানু জুটল কি করে? দুজনে কথা বলতে বলতে চলেছে। কানুর চেহারাটা পর্যন্ত পাল্টে গিয়েছে যেন, আর মেয়েটির মুখের দীপ্তির আভা পড়েছে মনে হচ্ছে। ও, বুঝতে পেরেছে গোপেন। কানু এখন ওদের দলে ফিরে গিয়েছে কোনো রকমে। হঠাৎ একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললে সে। তার জীবনে আর হলো না সেই সময়। বুড়ো বয়সে আর তার সময় নেই।
এক মুঠো ঝরা পাতা মড়মড় করে ভেঙে ফেললে সে। হঠাৎ মনে হলো সে এই ছেঁড়া ঝরা পাতার মতোই পড়ে রইল। কিন্তু না, দুঃখ সে করবে না। নতুন কচি কানুর দল, তাদের বেষ্টনীর মধ্যে ফুল ফুটুক, ফল ধরুক, সে এখন ঝরা পাতা। গলে পচে সার হয়ে তাদের পুষ্টি যোগাতে যেন পারে, এইটুকু ভাগ্য ছাড়া ভগবানের কাছে আর কিছু তার চাইবার নেই। আর সে চাইবেই বা কি? আরো অনেকক্ষণ বসে রইল। তারপর একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে সে উঠল। 20টা টাকা পকেটে আছে। দেবা টেবা যে ঘড়ি দুটো এনেছে, সে দুটোকেও আজ বেচে ফেলবে, তাতেও কিছু হবে। এই তার নেবুর দাম। হঠাৎ তার মন তাকে ছিছি করে উঠল। কাপুরুষ, মিথ্যাবাদী। সে মাথা নেড়ে উঠল সজোরে। না না না, মিথ্যাবাদী সে হয়েছে, কিন্তু না, সে তো কাপুরুষ নয়, কখনো নয়। যদি আবার কখনো দিন পায় তো সে প্রাণ দিয়ে প্রমাণ করবে। লম্বা লম্বা পা ফেলে সে চলতে লাগলো। নেবুর একটা শ্রাদ্ধ করতে হবে, গোপনে, অত্যন্ত গোপনে। কালীঘাটে গিয়ে সে করে আসবে। তার আত্মার শান্তি চাই, সদ্গতি চাই। নেবু, নেবু রে, মা আমার। এতক্ষণ শুনছিলেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা সেই অনবদ্য উপন্যাস ঝড় ও ঝরা পাতার শেষ অংশ। ভালো লাগলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন। আর গল্প পাঠ কেমন লাগলো অবশ্যই মতামত জানান। আবার দেখা হবে আগামী অডিওতে ঠিক এমনি গল্পের সাথে। সবাই ভালো থাকবেন। নমস্কার।